রাতের নীরবতায় যখন চারপাশ চুপ হয়ে যায় তখন নিজের সাথেই যুদ্ধটা সবচেয়ে বেশি হয়। কেউ দেখে না, কেউ জানে না, তবু প্রতিদিন নিজেকে সামলে নিয়ে আবার নতুন করে বাঁচার চেষ্টা করি। কারণ এই জীবনটা থেমে থাকে না, কষ্ট থাকলেও এগিয়ে যেতেই হয়, একা একাই, নিজের ছায়াকেও সঙ্গী করে। অফিসের এক কোণে ছোট্ট একটা ডেস্কে বসে এসব ভাবছিল আয়ান। সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাইলগুলো, পুরনো একটা কম্পিউটার আর চারপাশে মানুষের ব্যস্ত চলাফেরা, সবকিছুর মাঝেও যেন সে একা। নিজের ভাবনার জগতে হারিয়ে গেছে। সে এই অফিসের একজন সামান্য পিয়ন, যার কাজ ফাইল পৌঁছে দেওয়া, চা আনা আর সবার ছোটখাটো আদেশ পালন করা। হঠাৎই সেই নীরবতা ভেঙে উঠে একটা কড়া গলা। এই আয়ান, ম্যানেজার স্যার ডাকছে। কথাটা শুনেই আয়ন একটু চমকে উঠল, বাস্তবতায় ফিরে এলো। মাথা নিচু করে ধীর পায়ে উঠে দাঁড়ালো সে। তারপর ম্যানেজারের রুমের দিকে হাঁটা শুরু করলো, মনে মনে অজানা এক চাপা অনুভূতি নিয়ে, যেন এই ডাকার পেছনে কিছু একটা আছে। ম্যানেজারের রুমের সামনে গিয়ে কিছুক্ষণ থেমে থাকলো আয়ান। ভিতরে ঢোকার আগে যেন নিজেকে একটু গুছিয়ে নিতে চাইল, কারণ এই দরজার ওপাশে সবসময় থাকে চাপ, বকা আর অযথা আদেশের পাহাড়। ধীরে ধীরে দরজায় নক করতে ভেতর থেকে ভেসে এলো কর্কশ একটা গলা। ভিতরে আসো। আয়ন মাথা নিচু করে রুমে ঢুকতে ম্যানেজারের চোখ তুলে তাকালো। তারপর বিরক্তি ভরা মুখে টেবিলের উপর থাকা একটা মোটা কাগজের লিস্ট তার দিকে ঠেলে দিয়ে বলল, এইসব ফাইলগুলো স্টোর রুম থেকে নিয়ে আসো, আর একটাও যেন মিস না হয়, বুঝেছো? কথাটা বলার ভঙ্গিটা এমন যেন আয়ন কোনো মানুষ না, শুধু একটা কাজের মেশিন। আয়ন চুপচাপ লিস্টটা হাতে নিল। একবার চোখ বোলাতেই তার ভুরু কুঁচকে গেল। এক গাদা ফাইলের নাম, একটার পর একটা, যেন শেষই হচ্ছে না। সে মাথা নেড়ে আস্তে করে বলল, জি স্যার। তারপর আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। বাইরে বের হয়েই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আয়ান। মনে মনে ভাবলো, এসব কাজ না করলে আবার বকা শুনতে হবে, সবার সামনে অপমান হতে হবে। তাই কিছু বলার সুযোগ নেই, চুপচাপ সহ্য করাই তার কাজ। স্টোররুমের সামনে গিয়ে দরজা খুলতে ধুলো আর পুরনো কাগজের গন্ধ একসাথে নাকে এসে লাগলো। ভিতরে চারপাশে ফাইলের স্তূপ, এলোমেলো তাক আর অন্ধকার একটা পরিবেশ, যেন বছরের পর বছর কেউ ঠিক করে গুছায়নি। আয়ান ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়লো। হাতে থাকা লিস্টটা দেখে দেখে ফাইল খুঁজতে শুরু করলো। একটা একটা করে ফাইল নামাচ্ছে, ধুলো ঝাড়ছে, আবার মিলিয়ে নিচ্ছে ঠিক আছে কিনা। ভুল হলে আবার শুনতে হবে কথা। ঘাম ঝরছে, হাত ধুলোয় মাখামাখি হয়ে যাচ্ছে। তবু সে থামছে না, কারণ থামার সুযোগ নেই তার জীবনে। তার প্রতিটা কাজের পেছনে লুকিয়ে থাকে একটা ভয়, কোথাও ভুল হলেই বকা, অপমান আর সেই চেনা তাচ্ছিলের দৃষ্টি। তাই দাঁত চেপে নিজের ক্লান্তি আর বিরক্তি গিলে ফেলে। আয়ন একের পর এক ফাইল জোগাড় করতে লাগলো, যেন এই কাজটাই তার সব, এই ছোট্ট পরিচয়টাই তার পুরো পৃথিবী। স্টোররুমের ধুলো মাখা অন্ধকার থেকে এক গাদা ফাইল বুকে জড়িয়ে ধীরে ধীরে বের হয়ে এলো আয়ান। প্রতিটা ফাইল যেন তার কাঁধের উপর চাপ হয়ে বসেছে, তবু সে থামেনি, থামার সুযোগ নেই তার। ধীর পায়ে হাঁটতে হাঁটতে আবার সেই ম্যানেজারের রুমের সামনে এসে দাঁড়ালো সে। একটু দম নিল, তারপর দরজায় নক করে ভেতরে ঢুকলো। টেবিলের উপর এক একে সব ফাইলগুলো রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আয়ান, যেন কোনো ভুল খুঁজে বের করার অপেক্ষায় আছে সামনে বসে থাকা মানুষটা। ম্যানেজার ফাইলগুলোতে একবার চোখ বুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, ঠিক আছে। তারপর হঠাৎই কাগজ থেকে চোখ না সরিয়ে আরেকটা আদেশ ছুড়ে দিল, আমার জন্য একটা কফি নিয়ে আসো। কথাটা এমন স্বাভাবিক ভঙ্গিতে বলল যেন এটা কোনো অনুরোধ না, বরং একটা অভ্যাস, একটা নিয়ম। আইন আছে মানেই এসব কাজ সে করবেই। আইন এক মুহূর্তের জন্য মাথা তুলে তাকালো, তারপর আবার চোখ নামিয়ে আস্তে করে বলল, জি স্যার। তার গলায় ছিল না কোনো বিরক্তি, না ছিল কোনো প্রতিবাদ, শুধু অভ্যাস হয়ে যাওয়া, চুপচাপ মেনে নেওয়া। রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে হাঁটতে লাগলো আয়ান।
চারপাশে অফিসের লোকজনের ব্যস্ততা, কেউ ফাইল নিয়ে দৌড়াচ্ছে, কেউ ফোনে কথা বলছে। সবকিছুর মাঝেও যেন আলাদা একটা ছায়া। ক্যান্টিনের দিকে যেতে যেতে নিজের হাতের দিকে তাকালো। ধুলো এখনো লেগে আছে, আঙ্গুলের ফাঁকে ফাঁকে ক্লান্তি জমে আছে, তবু সেই হাত দিয়ে তাকে এখন কফি বানাতে হবে। কিছু না বলে, কোনো অভিযোগ না করে চুপচাপ নিজের কাজের দিকে এগিয়ে গেল আয়ান। কারণ সে জানে এই পৃথিবীতে তার অনুভূতি কোনো দাম নেই, এখানে শুধু কাজটাই গুরুত্বপূর্ণ। ক্যান্টিনের সামনে এসে ধীরে ধীরে থামলো আয়ান। চারপাশে লোকজনের আনাগোনা, কেউ চা খাচ্ছে, কেউ গল্পে ব্যস্ত, কিন্তু তার জন্য এই জায়গাটাও যেন শুধু কাজের একটা অংশ, বিশ্রামের না। কফি কাপ বানানোর সময় হঠাৎই পাশ থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। আরে আয়ান ভাই, আপনি সারাদিন এত কাজ করেন, একটু ক্লান্ত হন না নাকি? কথাটাই হালকা হাসির ছোঁয়া ছিল, কিন্তু ভেতরে কোথাও একটা সত্যিকারের কৌতূহল ছিল। আইন একটু থেমে গেল, হাতের কাপে চামচ নেড়ে যেতে কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, যেন প্রশ্নটার উত্তর খুঁজছে নিজের ভেতরে। তারপর ধীরে ধীরে মাথা তুলে এক চিলতে মিলান হাসি দিয়ে বলল, ক্লান্ত হয়ে কি লাভ ভাই? ক্লান্তি দেখানোর মতো কেউ তো নাই। একটু থামলো সে, তারপর আবার নিচু গলায় যোগ করলো, কাজ না করলে খাবো কি? এই পেট তো আর কারো দয়া দেখে না। কথাগুলো বলার সময় তার চোখে না ছিল অভিযোগ, না ছিল কষ্টের প্রকাশ, কিন্তু তবুও যেন কথার ফাঁকে ফাঁকে লুকিয়েছিল হাজারটা না বলা গল্প। স্টাফটা কিছুক্ষণ চুপ করে রইল, কি বলবে বুঝে উঠতে পারলো না, শুধু তাকিয়ে থাকলো আয়ানের দিকে। আর আয়ান আবার আগের মতোই চুপচাপ কফির কাপটা হাতে নিয়ে সামনে এগিয়ে গেল, যেন এই কথোপকথনটা তার জীবনের কোনো অংশই না, সবকিছুই তার কাছে অভ্যাস হয়ে গেছে। কফির কাপটা হাতে নিয়ে ধীরে ধীরে আবার ম্যানেজারের রুমের দিকে এগিয়ে গেল আয়ান। তার হাঁটার ভঙ্গিতে ছিল এক ধরনের নীরব ক্লান্তি, কিন্তু মুখে সেই চেনা নির্লিপ্ত ভাব, যেন কিছুই তাকে ছুঁতে পারে না। দরজা হালকা নক করে ভিতরে ঢুকতেই ম্যানেজার বিরক্ত মুখে তাকালো। আয়ান কিছু না বলে চুপচাপ কফির কাপটা টেবিলের এক পাশে রেখে দিল। ঠিক তখনই অফিসের বাইরে হঠাৎ একটা অস্বাভাবিক নড়াচড়া শুরু হলো। করিডর জুড়ে ফিসফাস, কেউ সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, কেউ দ্রুত নিজের কাজের ভান করছে। পরিবেশটা এক মুহূর্তে বদলে গেল। ম্যানেজার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে বলল, স্যার আসছে মনে হয়। কয়েক সেকেন্ডের মধ্যে দরজার সামনে এসে দাঁড়ালো অফিসের মালিক। তার সাথে ছিল একটা মেয়ে, আত্মবিশ্বাসে ভরা, চোখে মুখে স্পষ্ট অহংকার, যেন এই জায়গাটা তার জন্য খুবই ছোট। মেয়েটার নাম ইরা, মালিকের একমাত্র মেয়ে। তার হাঁটার ভঙ্গি, চোখের দৃষ্টি, সবকিছুতেই একটা রাগী, ঠান্ডা আর অহংকারী ভাব স্পষ্ট, যেন সে কাউকেই তেমন গুরুত্ব দেয় না। মালিক ভেতরে ঢুকতেই সবাই একে একে দাঁড়িয়ে গেল, চারপাশে সম্মানের একটা চাপা পরিবেশ তৈরি হলো। ম্যানেজার তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। এরপর এক একে অফিসের সবাই সালাম দিতে লাগলো। আয়নও চুপচাপ সবার পেছনে দাঁড়িয়ে মাথা নিচু করে সালাম দিল, যেন সে এই ভিড়ের মধ্যেও আলাদা করে দেখা না যায়। মালিক চারপাশে একবার তাকিয়ে শান্ত গলায় বলল, এই হচ্ছে আমার মেয়ে ইরা, আজ থেকে ও মাঝে মাঝে অফিসে আসবে, কাজগুলো শিখবে। কথাটা বলার সাথে সাথে সবাই সম্মান দেখিয়ে মাথা নেড়ে অভিবাদন জানালো। আর ইরা সবার দিকে একবার ঠান্ডা চোখে তাকালো, যেন কাউকেই বিশেষ গুরুত্ব দিল না। তার দৃষ্টি গিয়ে এক সেকেন্ডের জন্য থেমে গেল আয়ানের উপর, কিন্তু আয়ান তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে, নিজের মতোই নির্লিপ্ত, যেন এই নতুন আগমন তার জীবনে কোনো পরিবর্তন আনবে না। কিন্তু ভাগ্য ঠিকই চুপচাপ নিজের খেলা শুরু করে দিয়েছে, যার শুরুটা কেউই এখনো বুঝতে পারেনি। রুমের ভিতরে সেই চাপা গম্ভীর পরিবেশের মাঝেই হঠাৎ ম্যানেজারের চোখ গিয়ে পড়ল আয়নের উপর। সে এখনো এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন নিজের উপস্থিতিটাই লুকিয়ে রাখতে চাইছে। ম্যানেজার ভুরুকুচকে একটু কড়া গলায় বলে উঠল, এই আয়া, দাঁড়িয়ে আছো কেন? স্যার আর ইরা ম্যামের জন্য তাড়াতাড়ি কফি নিয়ে আসো। কথাটা এমন ভাবে বলল যেন আইন দেরি করলেই বড় কোনো অপরাধ হয়ে যাবে। আইন এক সেকেন্ডও দেরি করলো না, মাথা নিচু করে দ্রুত বলল, জি স্যার।
তারপর প্রায় দৌড়ানোর মতো করে রুম থেকে বের হয়ে গেল। করিডোর দিয়ে দ্রুত পা চালাতে লাগলো, যেন এই ছোট্ট কাজটাতেই তার পুরো দায়িত্ব, পুরো অস্তিত্ব নির্ভর করছে। ক্যান্টিনে গিয়ে দ্রুত হাতে কফি বানাতে লাগলো সে। চামচের টুংটাং শব্দ, গরম পানি ধোয়া, সবকিছুর মাঝেও তার মনটা অদ্ভুতভাবে শান্ত। আবারও ক্লান্ত। 2টা কাপ সাবধানে হাতে নিয়ে আবারও ফিরে এলো আয়ান। দরজায় নক করে ভেতরে ঢুকে ধীরে ধীরে টেবিলের সামনে গিয়ে এগিয়ে গেল। প্রথমে মালিকের সামনে কাপটা রাখলো, তারপর ইরার সামনে। সবকিছু এতটাই নিখুঁতভাবে করার চেষ্টা যেন কোনো ভুল না হয়। ইরা ধীরে ধীরে কাপটা হাতে তুলে নিল, এক চুমুক দিল, আর ঠিক পরের মুহূর্তেই তার মুখের ভঙ্গি বদলে গেল। ভুরুকুচকে বিরক্তি দিতে ভরে উঠল। এসব কি ফালতু কফি বানিয়েছো? তার কণ্ঠে এমন একটা তাত ছিল যেন কফিটা না, আইনকেই অপমান করা হচ্ছে। রুমের ভেতর মুহূর্তে একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। এরা আবার ঠান্ডা গলেই বলল, ভালো করে বানিয়ে আনো, এটা আমি খেতে পারবো না। আইন এক মুহূর্তের জন্য চুপ করে দাঁড়িয়ে রইল, চোখ নিচু, মুখে কোনো প্রতিক্রিয়া নেই। রাগ না, অপমানের প্রকাশ, যেন এইসব কথা তার জন্য নতুন কিছু না। তারপর আস্তে করে বলল, জি ম্যাম। কাপটা তুলে নিয়ে আবার ঘুরে দাঁড়ালো সে। ধীরে ধীরে রুম থেকে বের হয়ে গেল। তার পায়ের শব্দ করিডোরে মিলিয়ে যেতে লাগলো, আর তার সাথে মিলিয়ে গেল তার নীরব সহ্য করার অভ্যাসটা, যেটা প্রতিদিন একটু একটু করে তাকে আরো নিঃশব্দ, আরো গভীর করে তুলছে। রুম থেকে বের হয়ে করিডোরে ধীরে ধীরে হাঁটতে লাগলো আয়ান। হাতে ধরা কফির কাপটা তখনও গরম, কিন্তু তার ভেতরের অনুভূতিগুলো যেন অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে। ইরার বলা কথাগুলো কানে বাজছে, ফালতু, ভালো করে বানিয়ে আনো, এগুলো তার জন্য নতুন কিছু না। তবু প্রতিটা শব্দ কোথাও না কোথাও গিয়ে লাগে, যদিও সে সেটা প্রকাশ করে না। ক্যান্টিনের দিকে এগোতেই হঠাৎ তার পকেটের ভিতর ফোনটা হঠাৎ কেঁপে উঠল। একটা মেসেজ এসেছে। আয়ন থেমে গেল, চারপাশে একবার তাকিয়ে নিশ্চিত হলো কেউ খেয়াল করছে না। তারপর ধীরে ধীরে ফোনটা বের করলো। স্ক্রিনে ভেসে উঠল একটা ছোট্ট মেসেজ। সতর্ক থাকুক, আজকে কিছু একটা হতে পারে। মেসেজটা পড়তেই তার চোখের দৃষ্টি এক মুহূর্তে বদলে গেল। যে চোখ এতক্ষণ নিস্তেজ ছিল, সেখানে হঠাৎ করে একটা তীক্ষ্ণতা ফুটে উঠল। ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল গার্ড কলিং। আইন 1 সেকেন্ড দেরি না করে কলটা রিসিভ করলো, গলা নিচু, শান্ত কিন্তু দৃঢ়। বলো। বস, আজকে খবর এসেছে আপনাদের মালিকের উপর হামলা হতে পারে। লোকজন মুভ করছে ইতিমধ্যে। এক মুহূর্তের জন্য চারপাশের সব শব্দ যেন থেমে গেল। আইন কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে তখন আর আগে সেই সাধারণ পিয়নের ছাপ নেই, বরং এক অদ্ভুত ঠান্ডা হিসাবি দৃষ্টি। তারপর খুব শান্ত কিন্তু কঠিন গলায় বলল, ব্যবস্থা করো যেন এদের কোনো ক্ষতি না হয়। কথাগুলো ছিল সংক্ষিপ্ত, কিন্তু এর ভেতরে লুকিয়ে ছিল একটা অদৃশ্য ক্ষমতা, একটা অদেখা নিয়ন্ত্রণ। ওপাশ থেকে সাথে সাথেই উত্তর এলো, এই আয়ান। কলটা কেটে গেল। আয়ন আবার কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে ফোনটা পকেটে ঢুকিয়ে নিল। মুহূর্তের মধ্যেই তার মুখের ভাব আবার আগের মতোই নিলিপ্ত হয়ে গেল, যেন কিছুই ঘটেনি, যেন সে এখনো সেই সাধারণ পিয়ন যার কাজ শুধু কফি বানানো। তারপর আবার ক্যান্টিনের দিকে হাঁটা শুরু করলো। হাতে কফির কাপ, মুখে নীরবতা, কিন্তু তার অদৃশ্য জগৎটা তখন ইতিমধ্যেই নড়ে উঠেছে। ক্যান্টিনে এসে আবার নতুন করে কফি বানাতে লাগলো আয়ান, আগে থেকেও বেশি মনোযোগ দিয়ে, যেন কোনো ভুলের সুযোগ না থাকে এবার। চামচের হালকা শব্দ, গরম পানি ধোয়া, আর কাপে কফির গাঢ় রং সবকিছু খুব নিখুঁতভাবে মিশিয়ে নিল, যেন এই ছোট্ট কাজটার মধ্যে সে নিজের দায়িত্বটুকু সম্পূর্ণ করতে চায়। কাপটা সাবধানে হাতে নিয়ে আবার ম্যানেজারের রুমের দিকে এগিয়ে গেল আয়ান। দরজায় নক করে ভেতরে ঢুকে আগের মতোই চুপচাপ টেবিলের উপর কফিগুলো রেখে দিল। ইরা এবার ধীরে ধীরে কাপটা তুলে নিল, এক চুমুক খেলো, কিছুক্ষণ চুপ করে থাকলো, কিন্তু এবার আর কোনো কথা বলল না, না কোনো অভিযোগ, না কোনো তার ছিল, শুধু নীরবভাবে কফিটা খেতে লাগলো। রুমের ভেতরের পরিবেশটা একটু হলেও স্বাভাবিক হয়ে এলো। এন কোনো কথা না বলে নিঃশব্দে সেখান থেকে বের হয়ে গেল। এরপর পুরো দিনটা যেন একই
ছন্দে কাটতে লাগলো। এরা তার বাবার সাথে অফিসের এক একটা কাজ মন দিয়ে দেখছে, ফাইল চেক করছে, মাঝে মাঝে প্রশ্ন করছে। সবকিছুতে তার সেই আত্মবিশ্বাসী আর একটু রাগী ভঙ্গি স্পষ্ট। আর এর মাঝে বারবার ছোট ছোট আদেশ ভেসে আসতে লাগলো। এই আয়ান, ওই ফাইলটা নিয়ে আসো। এই আয়ান, একটু পানি দাও। এই আয়ান, ওই রিপোর্টটা নিয়ে যাও ম্যানেজারের কাছে। প্রতিটা ডাকে আয়ন একইভাবে সাড়া দিল। কোনো বিরক্তি নেই, কোনো প্রশ্ন নেই, শুধু মাথা নিচু করে কাজ করে যাওয়া। সে একবার ফাইল নিয়ে যাচ্ছে, একবার কাগজ দিচ্ছে, আবার কখনো পানি, কখনো চা। পুরো দিনটাই যেন তার জন্য শুধু দৌড়ানো আর আদেশ পালন করার মধ্যেই সীমাবদ্ধ। তার ক্লান্ত পা ধুলো মাখা হাত আর নীরব সবকিছুতেই বলে দিচ্ছিল সে কতটা পরিশ্রম করছে। তবুও কারোর চোখে সে বিশেষ কিছু না, শুধু একজন সাধারণ পিয়ন যার কাজ সবার ছোটখাটো প্রয়োজন মেটানো। আর আয়ান সবকিছু চুপচাপ করে যেতে লাগলো, যেন এই ব্যস্ততার মাঝে সে নিজের ভেতরের সবকিছু চাপা দিয়ে রাখছে। একটা অদ্ভুত শান্ত মুখের আড়ালে লুকিয়ে রাখছে হাজারটা না বলা গল্প। সারাদিনে দৌড়ঝাঁপ, বকা, আদেশ আর ক্লান্তি শেষে অবশেষে কাজ শেষ হলো আয়ানের। অফিসের আলো ধীরে ধীরে নিভে আসছে, মানুষজন একে একে বের হয়ে যাচ্ছে, আর সবার শেষে নিঃশব্দে বের হলো সে। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে একবারও পেছনে তাকালো না, যেন এই জায়গাটা তার জন্য শুধু দায়িত্ব, কোনো অনুভূতি নেই এখানে। বাইরে ঠান্ডা হাওয়া গায়ে লাগতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো আয়ান। তারপর ধীর পায়ে নিজের বাসার দিকে হাঁটা শুরু করলো। ছোট্ট একটা বাসা, খুব সাধারণ, খুব নিঃশব্দ, যেখানে তার ফিরে আসার জন্য কেউ অপেক্ষা করে না, কেউ দরজা খুলে দেয় না। দরজা খুলে ভেতরে ঢুকতে একটা শূন্যতা তাকে ঘিরে ধরলো, যেন পুরো ঘরটাই তার একাকিত্বের সাক্ষী। ব্যাগটা একপাশে রেখে ধীরে ধীরে হাত মুখ ধুয়ে নিল আয়ান। তারপর রান্নাঘরের দিকে গিয়ে চুপচাপ রান্না করতে লাগলো। চুলায় আগুন জ্বলছে, পাতিলে কিছু ফুটছে। এই ছোট ছোট শব্দগুলোই যেন তার জীবনের একমাত্র সঙ্গী। ঠিক তখনই হঠাৎ তার ফোনটা বেজে উঠল। নিস্তব্ধ ঘরের ভেতর শব্দটা কেমন যেন আলাদা করে কানে লাগলো। অ্যান হাত মুছে ফোনটা তুলে নিল। স্ক্রিনে ভেসে উঠল মা। এক মুহূর্তের জন্য তার চোখে এক অদ্ভুত নরমতা ফুটে উঠল। তারপর কলটা রিসিভ করলো। হ্যালো মা। ওপাশ থেকে ভেসে এলো কাঁপা কাঁপা অভিমান মেশানো কণ্ঠ। বাবা, তুই বাড়িতে আসিস না কেন রে? তোর জন্য মনটা কেমন করে জানিস? একটু থেমে আবার বলল, কতদিন এভাবে দূরে থাকবি? এইভাবে কি থাকা যায়? তার কণ্ঠে ছিল অভিযোগ, ভালোবাসা আর না বলা কষ্টের মিশ্রণ। তারপর আরো নরম কিন্তু গভীর একটা কথা বলল, রাজপ্রাসাদ ছেড়ে কুড়ে ঘরে কি সুখ পাস বলতো? কথাটা শুনে আইন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার চোখের দৃষ্টি ধীরে ধীরে গভীর হয়ে উঠল, যেন এই একটা প্রশ্নই তার ভিতরে সবকিছু নাড়িয়ে দিল। চুলার আগুন তখনও জ্বলছে, কিন্তু আয়ন যেন অন্য কোথাও হারিয়ে গেছে। একটা প্রশ্নের ভেতরে, একটা অতীতের ভেতরে, যেটা সে চাইলেও এড়িয়ে যেতে পারে না। মায়ের কথাগুলো শোনার পর কিছুক্ষণ একদম চুপ হয়ে রইল আয়ান, যেন শব্দ খুঁজে পাচ্ছে না, কিংবা খুঁজেও বলতে চাইছে না। চোখটা একটু নিচুর দিকে নামিয়ে নিল সে, ঠোঁট নাড়ালো ধীরে ধীরে। আসবো মা, কাজ শেষ হলেই আসবো। তার গলায় ছিল শান্ত একটা ভরসা, কিন্তু কোথাও যেন লুকিয়েছিল অদৃশ্য এক দূরত্ব। ওপাশ থেকে আবারও মায়ের কণ্ঠ ভেসে এলো, এবার একটু বেশি ভাঙ্গা। তোর বাবা কি একা সব সামলাতে পারে বাবা? সবকিছু তো আর তোর বাবার পক্ষে সম্ভব না। তুই না থাকলে ঘরটা কেমন ফাঁকা লাগে জানিস? কথাগুলো যেন সরাসরি গিয়ে লাগলো আয়নের বুকের ভেতর। তবু সে নিজেকে সামলে নিল, নিজের কণ্ঠটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। চিন্তা করো না মা, আমি মাঝে মাঝে যাব, তবে কাজ না শেষ হলে একেবারে গিয়ে থাকতে পারবো না। একটু সময় দাও আমাকে, সব ঠিক হয়ে যাবে। তার কথাগুলো ছিল আশ্বাসের মতো, কিন্তু এর ভেতরে লুকিয়েছিল অনেক না বলা কথা, অনেক অজানা কারণ। মা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নরম গলায় বলল। অ্যান হালকা করে চোখ বন্ধ করলো, তারপর আস্তে করে বলল, ঠিক আছে মা, তুমি দোয়া করো আমার জন্য।
আরো দু একটা ছোটখাটো কথা হলো, তারপর ধীরে ধীরে কলটা কেটে দিল আয়ান। ঘরটা আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল, শুধু চুলার আগুনে শব্দ আর পাতিলে ফুটতে থাকা পানির আওয়াজ ভেসে আসছে। আয়ান কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে রান্নার কাছে ফিরে গেল, যেন এই ছোট্ট কাজটুকুই তার একমাত্র বাস্তবতা। সবকিছু শেষ করে চুপচাপ প্লেটে করে খাবার নিল, টেবিলের সামনে বসে একা একা খেতে লাগলো। না কোনো কথা, না কোনো শব্দ, শুধু নিঃশব্দে খাবার মুখে তুলছে, যেন খাওয়াটাও একটা দায়িত্ব, কোনো আনন্দ না। চারপাশে কেউ নেই, কোনো হাসি নেই, কোনো গল্প নেই, শুধু একটা মানুষ আর তার নিঃশব্দ জীবন, যেখানে প্রতিটা রাত এমন ভাবে কেটে যায়। একা একাই খাওয়া শেষ করে ধীরে ধীরে প্লেটটা সিঙ্কে রেখে দিল আয়ান। পুরো ঘরটা তখন নিস্তব্ধ, শুধু তার নিঃশ্বাসের শব্দটুকুই শোনা যাচ্ছে। এক গ্লাস পানি খেয়ে ধীরে ধীরে নিজের রুমের দিকে এগিয়ে গেল সে। দরজা খুলে ভেতরে ঢুকতে সেই চেনা নীরবতা আবার তাকে ঘিরে ধরল। বিছানার পাশে গিয়ে বসতেই মনে হলো শরীরটা যেন আর চলতে চায় না। সারাদিনের ক্লান্তি, মানসিক চাপ সব মিলিয়ে সে একদম নিঃশেষ হয়ে গেছে। ঠিক তখনই হঠাৎ ফোনটা আবার বেজে উঠল। নিস্তব্ধ ঘরের ভেতর শব্দটা কেমন যেন কাঁপন তুলে দিল। অ্যান ধীরে ধীরে ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে ভেসে উঠল গার্ড কলিং। তার চোখের দৃষ্টি এক মুহূর্তে বদলে গেল। ক্লান্ত সেই মানুষটা যেন কোথাও হারিয়ে গিয়ে জায়গা করে নিল এক অচেনা কঠিন কেউ। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে দ্রুত কণ্ঠ। জি বস। বস, যারা আপনার অফিসের বসকে অ্যাটাক করতে চেয়েছিল তাদের ধরে এনেছি, আপনি আসুন। এক মুহূর্তের জন্য পুরো ঘরটা যেন থেমে গেল। আয়ন চোখ বন্ধ করলো, তারপর ধীরে ধীরে খুলল। সেই চোখে আর কোনো ক্লান্তি নেই, নেই কোনো নরমতা, শুধু ঠান্ডা ভয়ঙ্কর স্থিরতা। তার ঠোঁট নড়ল ধীরে। আসছি। একটা শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়েছিল আদেশ, সিদ্ধান্ত আর নিয়ন্ত্রণ। কলটা কেটে দিতেই আয়ন উঠে দাঁড়ালো, আলমারির দিকে এগিয়ে গেল ধীরে ধীরে। একটা সাধারণ পিয়নের শার্ট খুলে ফেল, আর তার জায়গায় পড়ল সম্পূর্ণ ভিন্ন এক রূপ। কালো পোশাক, গম্ভীর উপস্থিতি আর চোখে সেই অচেনা আগুন। মুহূর্তের মধ্যেই বদলে গেল সবকিছু। এই সেই আয়ন না, যে সারাদিন অপমান সহ্য করে চুপচাপ কাজ করে। এটা সেই মানুষ যার এক কথাই জীবন মৃত্যুর হিসাব বদলে যায়। দরজা খুলে বাইরে বের হয়ে গেল সে। রাতের অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো তার ছায়া। সে চলে যাচ্ছে তার সেই অদৃশ্য জগতে, যেখানে কেউ তাকে আয়ান বলে না, যেখানে তার একটাই নাম এসি, যার নাম শুনলেই পুরো শহর কেঁপে ওঠে, যার ছায়াও মানুষ এড়িয়ে চলে, আর যার রাজত্ব চলে অন্ধকারে প্রতিটা কোণে নিঃশব্দে কিন্তু ভয়ঙ্কর ভাবে। রাতের অন্ধকারে বাড়ি দরজা পেরিয়ে বাইরে বের হতেই চারপাশটা যেন অন্যরকম লাগলো। নিস্তব্ধ রাস্তা, দূরে হালকা আলো, আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা কালো গাড়ি যেন অপেক্ষা করছিল শুধু তার জন্যই। আয়ন ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে গেল। তার হাঁটার ভঙ্গিতে আর সেই ক্লান্তি নেই, বরং আছে এক ধরনের ভয়ঙ্কর স্থিরতা। গাড়ির কাছে পৌঁছাতে ড্রাইভার দ্রুত নেমে এসে মাথা নিচু করে সালাম দিল। আসসালামু আলাইকুম বস। তারপর সম্মান দেখিয়ে দরজাটা খুলে দিল। আয়ন কোনো উত্তর দিল না, শুধু একবার তাকালো, তারপর চুপচাপ গাড়ি ভেতরে বসে পড়ল। দরজা বন্ধ হতেই গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো। শহরের আলো পেছনে পড়ে থাকতে লাগলো, আর সামনে এগোতে লাগলো এক অজানা অন্ধকারের দিকে। গাড়ির ভেতরে পুরোটা সময় আয়ন চুপচাপ বসে রইল, চোখের দৃষ্টি জানালার বাইরে। কিন্তু তার চিন্তাগুলো অনেক গভীরে, যেখানে কোনো দয়া নেই, কোনো দুর্বলতা নেই। কিছুক্ষণ পর গাড়িটা এসে থামলো একটা নির্জন জায়গায়। বাইরে থেকে সাধারণ মনে হলো, ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। গাড়ি থেকে নামতেই চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন একসাথে মাথা নিচু করে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। আয়ন ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। তার উপস্থিতিতেও চারপাশে একটা চাপা ভয় ছড়িয়ে পড়ল। একটা রুমে দরজা খুলে দেওয়া হলো। ভিতরে কয়েকজন লোক বাঁধা অবস্থায় বসে আছে, মুখে আতঙ্ক স্পষ্ট। আয়ন ভিতরে ঢুকতেই তারা কেঁপে উঠল, যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তাদের শেষ পরিণতি। আয়ন কিছুক্ষণ চুপ করে তাদের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টি এতটাই ঠান্ডা যেন তাদের অস্তিত্বটাই তার কাছে কিছু না। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে একজনের সামনে দাঁড়ালো।
কোনো কথা না বলে হঠাৎই একটা জোরালো ঘুষি মারল। লোকটা মাটিতে পড়ে গেল। আয়নের গলা ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। কেন ওনাদের উপর হামলা করতে চেয়েছিলি কেন বল? লোকগুলো কাঁপতে লাগলো, বাঁচার জন্য মরিয়া হয়ে উঠল। বস, আমাদের ছেড়ে দিন, আমরা ভুল করেছি। কিন্তু আয়ান থামলো না, আবার আঘাত করতে লাগলো। যেন উত্তর না পাওয়া পর্যন্ত থামার ইচ্ছেটাই নেই তার। লোকগুলো কাঁদতে কাঁদতে বলল, আমরা কিছু জানি না বস, আমরা শুধু অর্ডার ফলো করি, আমাদের বস জানে সব। রুমের ভেতরে বাতাস ভারী হয়ে উঠল। ভয়, আতঙ্ক আর নিঃশব্দ চিৎকারে ভরে গেল চারপাশ। আইন থেমে গেল এক মুহূর্তের জন্য। তার চোখে তখন চিন্তার ছায়া, কিন্তু সেই সাথে আরো ভয়ঙ্কর কিছু। কারণ সে জানে এই খেলাটা এখানেই শেষ না, এর পেছনে আছে বড় কেউ, আরো বড় রহস্য। আর আয়ান সে থামার মানুষ না। লোকগুলোর কাঁপতে থাকা গলা, অসহায় চোখ, সবকিছু মিলে রুমের ভেতরে পরিবেশটা হয়ে উঠছিল ভয়ঙ্কর ভারী। কিন্তু আয়নের চোখে কোনো দয়া ছিল না, বরং তাদের কথাগুলো যেন তার রাগকে আরো বাড়িয়ে দিচ্ছিল। হঠাৎ করে সে দাঁত চেপে সামনে এগিয়ে গেল, একজনকে ধরে এমন জোরে আঘাত করলো যে লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। আরেকজন পালানোর চেষ্টা করতে তাকে টেনে এনে নির্মমভাবে মারতে লাগলো। ঘুষি, লাথি, একটার পর একটা আঘাতে লোকগুলো চিৎকার করতে লাগলো। তাদের সেই চিৎকার দেওয়ালের ভেতর আটকে গিয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। আয়ান থামছিল না, যেন তার ভিতরে জমে থাকা সব রাগ, সব অজানা ক্ষোভ এই মানুষগুলোর উপর ঝরে পড়ছে। একসময় এমন অবস্থা হলো তাদের, হাত পা ভেঙে একেবারে অসহায় করে ফেললো সে। কেউ আর ঠিকভাবে নড়তেও পারছে না। তারপর ধীরে ধীরে থামলো আয়ান, ভারী শ্বাস নিচ্ছে, কিন্তু চোখ এখনো ঠান্ডা স্থির। কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে পাশে দাঁড়িয়ে থাকা লোকেদের দিকে তাকালো। তার গলা আবার সেই আগের মতোই শান্ত, কিন্তু ভয়ঙ্কর কৃতিত্বে ভরা। ওদের হাসপাতালে ভর্তি করে দিয়ে আসো। কথাটা শুনে সবাই একসাথে মাথা নিচু করে বলল, জি বস। মাটিতে পড়ে থাকা লোকগুলো কষ্টে কাঁপছে, কিন্তু তাদের চোখে একটা অদ্ভুত ভয়, কারণ তারা এখনো জানে না কে তাদের এই অবস্থা করলো। আয়ানের মুখ পুরোটা ঢাকা ছিল একটা কালো মাস্কে। তারা শুধু দেখছে তার চোখ, সেই ঠান্ডা নিত্যই দৃষ্টি, যেটা কোনোদিন ভুলতে পারবে না তারা। আইন ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, তার পায়ের শব্দ রুমের ভেতর প্রতিধ্বনিত হতে লাগলো। অন্ধকারের ভেতর মিলিয়ে যেতে লাগলো তার ছায়া। সে আবার ফিরে যাচ্ছে তার সেই দুই জীবনের মাঝখানে, যেখানে একদিকে সে একটা সাধারণ পিয়ন আর অন্যদিকে একটা নাম যাকে মানুষ দেখতে পায় না, কিন্তু ভয় পায় সবচেয়ে বেশি। পরের দিন সকালটা যেন অন্যরকম নীরবতায় শুরু হলো। রাতের সবকিছু পেছনে ফেলে আবার সেই সাধারণ জীবনে ফিরে এসেছে আয়ান, যেখানে সে শুধু একজন পিয়ন আর কিছুই না। অফিসে ঢুকতেই আগের মতোই ব্যস্ত পরিবেশ। কেউ কাজ নিয়ে দৌড়াচ্ছে, কেউ ফাইল নিয়ে বসে আছে। সবকিছুই স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি গত রাতে। আজ একটা ছোট্ট পরিবর্তন আছে, মালিক আসেনি, তার জায়গায় এসেছে ইরা। অফিসে কেবিনে বসে আছে সে, সামনে ছড়িয়ে থাকা ফাইল আর পাশে দাঁড়িয়ে ম্যানেজার তাকে একে একে কাজ বুঝিয়ে দিচ্ছে। ম্যানেজার বেশ সিরিয়াস গলায় বলছে, ম্যাম, এগুলো হচ্ছে আমাদের গত মাসের রিপোর্ট, আর এই ফাইলগুলো ক্লায়েন্ট ডিলের, এগুলো একটু ভালো করে দেখবে। এরা মনোযোগ দিয়ে সব শুনছে, মাঝে মাঝে প্রশ্ন করছে, আবার কিছু জায়গায় ভুরু কুঁচকে নিজের মতো করে ভাবছে। তার সেই আত্মবিশ্বাসী আর কড়া স্বভাবটা স্পষ্ট। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা আইন ধীরে ধীরে ভেতরে ঢুকলো, হাতে কয়েকটা ফাইল। চুপচাপ এগিয়ে গিয়ে টেবিলের উপর ফাইলগুলো সাজিয়ে রাখতে লাগলো, একটার পর একটা নিখুঁত ভাবে। তার চোখ নিচু, মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন সে এই দেশের অংশ না, শুধু একটা ছায়া। ম্যানেজার ফাইলগুলো দেখে বলল, হ্যাঁ, এগুলো ম্যামকে দাও, এগুলো খুব ইম্পর্টেন্ট। আয়ন মাথা নাড়িয়ে ফাইলগুলো এরার দিকে এগিয়ে দিল। এরা একবার চোখ তুলে তাকালো তার দিকে। কয়েক সেকেন্ডের জন্য তাদের দৃষ্টি মিলল, কিন্তু আয়ন সাথে সাথে চোখ নামিয়ে নিল, যেন কিছুই হয়নি। এরা আবার ফাইলের দিকে মন দিল, কিন্তু তার চোখে এক মুহূর্তের জন্য একটা অদ্ভুত ভাব ফুটে উঠেছিল, যেন সে কিছু একটা খেয়াল করেছে, কিন্তু ঠিক ধরতে পারছে না। আর আয়ান আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে রইল নিজের কাজের অপেক্ষায়, তার ভেতরে পুরো সত্যটা লুকিয়ে রেখে সবার সামনে একটা সাধারণ মানুষের অভিনয় করে যাচ্ছে।
অফিসের কেবিনের সকালটা ধীরে ধীরে ব্যস্ততায় ভরে উঠছে। ফাইলের শব্দ, কাগজের উল্টানো পাতা আর ম্যানেজারের ব্যাখ্যার মাঝে এরা একদম মনোযোগ দিয়ে কাজ বুঝে নিচ্ছে। ঠিক তখনই এরা হালকা বিরক্ত চোখে আয়নের দিকে তাকিয়ে ঠান্ডা গলেই বলল, এখানে দাঁড়িয়ে না থেকে কড়া করে কফি বানিয়ে আনো। কথাটা এমন ভাবে বলল যেন এটা কোনো অনুরোধ না, বরং স্বাভাবিক একটা আদেশ, যেটা না মানার প্রশ্নই আসে না। আইন এক সেকেন্ডও দেরি করলো না, মাথা নিচু করে শান্ত গলায় বলল, জি ম্যাম। তারপর নিঃশব্দে রুম থেকে বের হয়ে গেল, যেন এই আদেশগুলোই তার নিত্যদিনের অভ্যাস। ক্যান্টিনে গিয়ে আবার সেই একই নিখুঁত ভঙ্গিতে কফি বানাতে লাগলো সে। কাপ, চামচ, গরম পানি ধোয়া সবকিছু খুব যত্ন নিয়ে তৈরি করলো। কিছুক্ষণ পর 2 কাপ কফি নিয়ে আবার কেবিনে ফিরে এলো আয়ান। দরজায় নক করে ভেতরে ঢুকে টেবিলের পাশে রেখে দিল। ঠিক সেই সময় ম্যানেজার তার ফোনে ব্যস্ত থাকায় একবার তাকিয়ে বলল, আমি একটু বাইরে যাচ্ছি ম্যাম, আপনি কাজগুলো দেখে নিন। কথাটা বলেই সে দ্রুত রুম থেকে বের হয়ে গেল, আর রুমটা হয়ে গেল আরো নীরব। ইরা একা বসে একটা বড় ফাইল খুলে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। চোখ কুঁচকে একের পর এক পৃষ্ঠা উল্টাচ্ছে, কিন্তু কিছুতেই হিসাব মিলাতে পারছে না। ভুরু কুঁচকে সে নিজেই নিজেকে বলল, এটা কেন মিলছে না? এখানে তো কিছু গরমিল আছে। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা আয়ান ধীরে ধীরে বলল, আমি মিলিয়ে দিতে পারি। কথাটা শুনে এরা সাথে সাথে মাথা তুলে তাকালো, চোখে স্পষ্ট অবিশ্বাস। তুমি সামান্য পিয়ন হয়ে এত বড় ফাইলের হিসাব মিলাবে? তার কণ্ঠে ছিল তাচ্ছিল, যেন সে আগে ধরে নিয়েছে এটা অসম্ভব। আইন কিছু না বলে শুধু ফাইলটা হাতে নিল। চুপচাপ একের পর এক পৃষ্ঠা উল্টাতে লাগলো। চোখের দৃষ্টি খুব শান্ত, কিন্তু মনোযোগ একদম তীক্ষ্ণ। কয়েক মিনিটের মধ্যে সে আঙ্গুল দিয়ে কয়েকটা জায়গা দেখিয়ে বলল, এখানে যোগের ভুল আছে, এই পেজে ক্লায়েন্ট ডাটা ডুপ্লিকেট হয়েছে, আর এখানে টাইমিং মিসম্যাচ। এরা একবার তাকালো ফাইলের দিকে, তারপর আবার আয়নের দিকে। তার চোখে একবার অবাক হওয়ার ছাপ স্পষ্ট, যেন সে বিশ্বাসই করতে পারছে না যে একটা সাধারণ পিয়ন এত দ্রুত এত নিখুঁতভাবে সব ভুল ধরতে পারল। এরা ধীরে ধীরে ফাইলটা আবার চেক করতে লাগলো, আর প্রতিটা লাইনে গিয়ে দেখলো আইন যা বলেছে সবকিছুই ঠিক। এক মুহূর্তের জন্য রুমটা একদম চুপ হয়ে গেল। এরা চোখ তখনও ফাইলের উপর, কিন্তু তার ভেতরে একটা প্রশ্ন ঘুরতে লাগলো, এই ছেলে আসলে কে? আর আয়ান আগের মতো শান্তভাবে দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি, যেন এটা তার জন্য খুব সাধারণ একটা ব্যাপার। রুমের ভেতরেই সেই অদ্ভুত নীরবতা ধীরে ধীরে কাটিয়ে আবার কাজে মন দিল ইরা। কিন্তু তার চোখের কোণে কোথাও যেন রয়ে গেল সেই বিস্ময়। একজন পিয়ন এত নিখুঁতভাবে হিসাব মিলালো। কিছুক্ষণ পর ফাইলগুলো গুছিয়ে রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। মুখে আবার সেই আগের মতো কড়া ভাব, যেন কিছুই তাকে নড়াতে পারেনি। এরা কেবিন থেকে বের হয়ে করিডর দিয়ে নিচে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো। হাই হিলের শব্দ করিডরে প্রতিধ্বনিত হতে লাগলো এক ধরনের আত্মবিশ্বাসী ছন্দে। আর পেছন থেকে চুপচাপ কিছু ফাইল গুছিয়ে বের হচ্ছিল আয়ান। তার চোখ স্বাভাবিকভাবেই ইরার দিকে ছিল, যেন সে অভ্যাসবশত খেয়াল রাখছে। ঠিক তখনই হঠাৎ করে ইরার পা হালকা করে বেঁকে গেল। হাই হিলটা যেন মেঝেতে সঠিকভাবে বসল না, আর পরের মুহূর্তে সে ভারসাম্য হারিয়ে সামনে পড়ে যেতে লাগলো। সবকিছু যেন এক সেকেন্ডের জন্য থেমে গেল। আর ঠিক সেই মুহূর্তেই আয়ন দৌড়ে এগিয়ে এলো, এক হাতে ইরার হাত ধরে আরেক হাতে তার কোমর সামলে নিল। এরা পুরোটা ভর দিয়ে পড়ে গেল আয়নের গায়ের উপর। একটা অদ্ভুত নীরবতা চারপাশে ছড়িয়ে পড়ল। তাদের দুজনের মুখ খুব কাছাকাছি, নিঃশ্বাসের উষ্ণতা একে অপরের গায়ে লাগছে। সময়টা যেন থেমে গেছে কয়েক সেকেন্ডের জন্য। এরা চোখে বিস্ময় স্পষ্ট। এমন ভাবে কেউ তাকে ধরবে, এমন ভাবে কেউ তার এতটা কাছে আসবে, এটা যেন তার অভ্যাসের বাইরে। আর আয়ান, তার চোখ সেই চেনা শান্ত দৃষ্টি, কিন্তু কোথাও যেন লুকিয়ে আছে অন্যরকম একটা গভীরতা, যেটা কেউ সহজে বুঝতে পারে না। চারপাশে করিডর নিস্তব্ধ, শুধু তাদের দুজনের মাঝে সেই অদ্ভুত অচেনা অনুভূতিটা যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। কয়েক সেকেন্ড পর ইরা যেন নিজের হুঁশে ফিরে এলো।
তাড়াতাড়ি নিজেকে সরিয়ে নিল, কিন্তু তার চোখে এখনো সেই অস্বস্তি আর অজানা অনুভূতির ছাপ রয়ে গেছে। আর আয়ান ধীরে ধীরে হাত নামিয়ে আবারও আগের মতোই দাঁড়িয়ে গেল, যেন কিছুই হয়নি। অথচ সেই কয়েক মুহূর্ত তাদের দুজনের জীবনে একটা অদ্ভুত পরিবর্তনের শুরু হয়ে গেল। আয়ান মনে মনে বলল, এটা একদম ঠিক হলো না। ম্যাডাম কি বলে আল্লাহ জানে। কয়েক সেকেন্ড সেই অদ্ভুত নীরবতা ভেঙে ধীরে ধীরে নিজেকে সামলে নিল আয়ান, যেন কিছুই হয়নি, যেন এই মুহূর্তটা তার জীবনের কোনো অংশই না। সে এক পা পেছনে সরে গেল, মাথা নিচু করে শান্ত গলায় বলল, সরি ম্যাম। কথাটা খুব সাধারণ, খুব ছোট, কিন্তু তার ভেতরে ছিল একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা। তারপর আর এক সেকেন্ডও দাঁড়ালো না, ধীরে ধীরে ঘুরে সোজা চলে গেল করিডোরের ভেতর দিয়ে নিজের জায়গায় ফিরে যাওয়ার জন্য। তার পায়ের শব্দ মিলিয়ে যেতে ইরা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর অদ্ভুত একটা কম্পন হচ্ছে, যেন হঠাৎ করে কিছু একটা বদলে গেছে, যেটা সে নিজেও বুঝতে পারছে না। আয়নের স্পর্শটা যেন এখনো তার হাতে, তার কাঁধে রয়ে গেছে। সে অস্বস্তি বোধ করলো, ভুরুকুচকে নিজের হাতটা শক্ত করে চেপে ধরল, যেন সেই অনুভূতিটা মুছে ফেলতে চায়। মাথা ঝাঁকিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো ইরা। তারপর নিজের মনে নিজেই একটু বিরক্ত হয়ে বলল, কি সব বাজে বাজে ভাবছি আমি? একটা পিয়ন, একটা সাধারণ স্টাফ, তার স্পর্শে আমার কেন এমন লাগবে? তার চোখে আবার সেই অহংকারের ছাপ ফিরে এলো। ঠোঁট বাঁকিয়ে মনে মনে বলল, পিয়ন হয়ে আমার গায়ে হাত দেওয়ার সাহস হলো কিভাবে? যদিও সে জানে আয়ন তাকে বাঁচানোর জন্যই ধরেছিল, তবুও নিজের ইগোটা মানতে চাইল না। মাথা নিচু করে আবার হাঁটা শুরু করলো ইরা, যেন কিছুই হয়নি, যেন এই ঘটনাটা তার জীবনে কোনো গুরুত্বই রাখে না। কিন্তু কোথাও একটা ছোট্ট কম্পন, একটা অজানা অনুভূতি চুপচাপ জায়গা করে নিয়েছে তার ভেতরে, যেটা সে যতই অস্বীকার করুক পুরোপুরি এড়িয়ে যেতে পারবে না। বিকেলের ক্লান্ত আলোটা ধীরে ধীরে অফিসের কাছের জানালা ভেদ করে ভেতরে ঢুকছে। সারাদিনের ব্যস্ততার পর একটু বিরতির সময়ে ক্যান্টিনে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে কয়েকজন স্টাফ। এক কোণে চুপচাপ বসে আছে আয়ান। সামনে রাখা এক কাপ চা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু তার দৃষ্টি কোথাও দূরে মনে হয়। সে এখনো বসে থাকলেও তার মন অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে। চারপাশের হাসি, গল্প, কথাবার্তা সবকিছু চলছে নিজের মতো, কিন্তু আয়ান সেসবের অংশ না। সে নিজের নীরব জগতে ডুবে আছে। ঠিক তখনই তার ফোনটা হঠাৎ বেজে উঠল। আয়ান একটু চমকে উঠল। ফোনটা হাতে তুলে স্ক্রিনের দিকে তাকাতে তার চোখের দৃষ্টি এক মুহূর্তে বদলে গেল। স্ক্রিনে লেখা বাবা। এক সেকেন্ডও দেরি না করে কলটা রিসিভ করলো সে। হ্যালো বাবা। ওপাশ থেকে ভেসে এলো গম্ভীর, একটু চিন্তিত কণ্ঠ। আয়ান, তুমি একটু অফিসে আসো, জরুরি একটা মিটিং আছে। আমি এটা সামলাতে পারবো না, তোমাকে দরকার। কথাগুলো কানে শুনে আয়ন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার চোখে তখন চিন্তার ছাপ, কিন্তু সাথে সাথে একটা সিদ্ধান্ত যেন তৈরি হয়ে গেল। আয়ন শান্ত গলায় বলল, আচ্ছা আসছি। কলটা কেটে দিতেই আর এক মুহূর্ত বসে থাকলো না সে। তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, চেয়ারটা একটু সরিয়ে দ্রুত পায়ে ক্যান্টিন থেকে বের হয়ে গেল। তার হাঁটার ভঙ্গিতে ছিল তাড়াহুড়ো, যেন এই মুহূর্তে তার অন্য একটা পরিচয় তাকে ডাকছে। করিডোর দিয়ে দ্রুত বের হয়ে গেল আয়ান। কোনো অনুমতি না, কোনো ছুটি না, শুধু চলে গেল নিঃশব্দে। ঠিক সেই সময় দূর থেকে এই দৃশ্যটা চোখে এলো ইরার। সে একটু থেমে তাকিয়ে রইল, বুড়ো কুচকে গেল হালকা করে। এই পিয়নটা এখন কোথায় গেল, তাও আবার ছুটি নিয়ে? সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ঠোঁট বাঁকিয়ে মাথা ঘুরিয়ে নিল, যেন এই ব্যাপারটা তার ভালো লাগেনি। কিন্তু কোথাও একটা ছোট্ট কৌতূহল জন্ম নিল। এই ছেলেটা হঠাৎ এমন তাড়াহুড়ো করে কোথায় গেল? আর আয়ান, সে ইতিমধ্যে বের হয়ে গেছে তার সেই অন্য জগতে ফিরে যাওয়ার জন্য, যেটা এই অফিসের কেউ কল্পনা করতে পারে না। অফিস থেকে বের হয়ে দ্রুত পায়ে বাইরে এসে দাঁড়ালো আয়ান। তার মুখে এখনো সেই সাধারণ নির্লিপ্ত ভাবটা, যেটা সবাই দেখে, সবাই বিশ্বাস করে। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা কালো গাড়িটার দরজা খুলতেই যেন বদলে গেল সবকিছু। ড্রাইভার দ্রুত নেমে এসে মাথা নিচু করে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম স্যার। আয়ন কোনো উত্তর না দিয়ে চুপচাপ গাড়ির ভিতর বসে পড়ল। দরজা বন্ধ হতে বাইরের পৃথিবীটা যেন তার থেকে আলাদা হয়ে গেল। গাড়ির ভিতরটা একদম আলাদা,
নরম আলো, নিঃশব্দ পরিবেশ, যেন এটা একটা চলমান গোপন জগৎ। আয়ান ধীরে ধীরে নিজের শার্টের বোতাম খুলতে লাগলো। সেই সাধারণ পিয়নের পোশাকটা একে একে খুলে ফেললো, যেটা তার ছদ্মবেশ ছাড়া আর কিছুই না। তারপর পাশে রাখা ব্যাগ থেকে বের করলো একদম দামি পরিপাটি একটা ড্রেস, নিখুঁত কাটিং, গাঢ় রং, যেটা তার আসল পরিচয়ের সাথে মানানসই। গাড়ির ভেতরেই খুব শান্তভাবে সেই পোশাকটা পরে নিল সে, যেন এটা তার প্রতিদিনের অভ্যাস। এরপর ধীরে ধীরে একটা কালো মাস্ক হাতে নিল। মাস্কটা মুখে পড়তেই যেন পুরো মানুষটাই বদলে গেল। সেই সাধারণ পিয়ন হারিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে রইল এক অজানা রহস্যময় কেউ, যার পরিচয় কেউ জানে না, কিন্তু যার অস্তিত্ব ভয়ঙ্কর। গাড়ি ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তায় পেরিয়ে এগিয়ে গেল। তারপর একটা বিশাল বিল্ডিং এর সামনে এসে থামলো। শহরের টপ কোটিপতিদের একটি অফিস, কিন্তু এই অফিসের আসল মালিককে সেটা কেউ জানে না। গাড়ির দরজা খুলতেই চারপাশে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি আর স্টাফরা সাথে সাথে মাথা নিচু করে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। আয়ান ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। তার প্রতিটা পদক্ষেপে একটা অদৃশ্য কৃতিত্ব, একটা ভয় কাজ করছে চারপাশে। কেউ তার মুখ দেখেনি, কারণ সে মাস্কের আড়ালে লুকিয়ে আছে তার আসল পরিচয়। তবুও সবাই জানে এই মানুষটার এক কথায় সবকিছু বদলে যেতে পারে। আর আয়ান চুপচাপ সবার সালাম গ্রহণ করে ভেতরের দিকে এগিয়ে গেল, তার সে রাজত্বের মাঝে, যেখানে সে শুধু একটা নাম না, বরং একটা শক্তি, একটা ভয়, যাকে কেউ দেখে না কিন্তু সবাই মেনে চলে। বিল্ডিং এর ভেতরে করিডর পেরিয়ে ধীরে ধীরে মিটিং রুমের সামনে এসে দাঁড়ালো আয়ান। দরজার সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত থামলো সে, যেন নিজের ভেতরে দুইটা পরিচয়কে আবার আলাদা করে নিচ্ছে। তারপর দরজাটা খুলে ভেতরে ঢুকতেই পুরো রুমের পরিবেশ যেন এক নিমিষে বদলে গেল। বড় একটা টেবিল, চারপাশে বসে আছে বিদেশি বায়াররা, তাদের সামনে ফাইল, ল্যাপটপ, সবকিছু প্রস্তুত। কিন্তু সবার দৃষ্টি একসাথে গিয়ে থামলো দরজার দিকে। আয়ানের বাবা উঠে দাঁড়ালেন, তার মুখে গর্বের হাসি ফুটে উঠল। এই তো আমার ছেলে চলে এসেছে। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, ভরসা আর অদ্ভুত এক গর্ব, যেন এই ছেলেটার উপরই সবকিছু নির্ভর করছে। তিনি একে একে বিদেশি বায়ারদের দিকে তাকিয়ে বললেন, মিট মাই সন, হি উইল হ্যান্ডেল দিস প্রজেক্ট। বাইরা একে একে মাথা নাড়িয়ে অভিবাদন জানালো, কিন্তু তাদের চোখে স্পষ্ট কৌতূহল, কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখ পুরোটা ঢাকা, শুধু চোখ দেখা যাচ্ছে। ধীরে ধীরে টেবিলের মাথায় চেয়ারে গিয়ে বসলো। তার বসার ভঙ্গিতে ছিল একদম নিখুঁত নিয়ন্ত্রণ, এক অদ্ভুত আত্মবিশ্বাস। রুমের ভিতরে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তারপর আয়ন ঠান্ডা গম্ভীর গলায় বলল, লেটস স্টার্ট দ্য মিটিং। তার কণ্ঠ এতটাই স্থির আর শক্তিশালী যে কেউ প্রশ্ন করার সাহস পেল না। কেন সে মুখ ঢেকে রেখেছে, কেন তার পরিচয় গোপন? মিটিং শুরু হলো, একটার পর একটা প্রেজেন্টেশন, ডাটা এনালাইসিস, ডিলের শর্ত, সবকিছু এত নিখুঁতভাবে হ্যান্ডেল করতে লাগলো আয়ান, যেন সে এই জগতেরই অংশ। তার কথায় ছিল স্পষ্টতা, তার সিদ্ধান্তে ছিল দৃঢ়তা। বিদেশি বায়াররা একে অপরের দিকে তাকাতে লাগলো, তাদের চোখে ধীরে ধীরে সম্মান ফুটে উঠল। কেউ তার মুখ দেখেনি, কেউ জানে না এই মানুষটা আসলে কে, তবুও সবাই বুঝে গেল এই মাস্কের আড়ালে লুকিয়ে আছে এমন কেউ, যার ক্ষমতা আর বুদ্ধি দুটোই ভয়ঙ্করভাবে শক্তিশালী। আর আয়ান চুপচাপ নিজে জায়গায় বসে সবকিছু নিয়ন্ত্রণ করতে লাগলো, একটা অদৃশ্য পরিচয় নিয়ে, যেটা সবাই মানে কিন্তু কেউ জানতে পারে না। দীর্ঘ সময় ধরে চলতে থাকা মিটিংটা ধীরে ধীরে শেষের দিকে এগোতে লাগলো। রুমের ভিতর এখন আর আগের মতো টানটান উত্তেজনা নেই, বরং একটা সন্তুষ্টির ছাপ ছড়িয়ে পড়েছে। আইন শেষ ডকুমেন্টটা টেবিল উপর রেখে শান্তভাবে পিছনে হেলান দিল। তার চোখে সেই একই আত্মবিশ্বাস, যেন সে আগে জানতো ফলাফল কি হতে যাচ্ছে। কয়েক সেকেন্ডের নীরবতার পর হঠাৎই একজন বিদেশি বায়ের হাত তালি দিয়ে বলে উঠল, Impressive, really impressive. We did expect this level of clarity. Your presentation is perfect. Everything is well stated. We are satisfied. তাদের কণ্ঠে স্পষ্ট প্রশংসা আর চোখে ফুটে উঠেছে সম্মান। আয়ান চুপচাপ তাদের কথা শুনছিল, কোনো বাড়তি প্রতিক্রিয়া নেই, শুধু হালকা মাথা নাড়িয়ে গ্রহণ করলো সবকিছু। তৃতীয় একজন বায়ার এবার সরাসরি বলল, We'll be in touch soon. Thank you.
কথাটা শোনার সাথে সাথে রুমের ভেতরের পরিবেশ যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। আয়নের বাবা একপাশে দাঁড়িয়েছিলেন, তার চোখে তখন গর্বের ছাপ স্পষ্ট। তিনি যেন জানতেন এই ছেলেটা কখনো তাকে নিরাশ করবে না। আরেকজন ভাইয়ের ফাইলটা সামনে টেনে নিয়ে, লেটস ফাইনালাইজ দ্য এগ্রিমেন্ট, উই ট্রাস্ট ইউর কোম্পানি। এই কথাগুলো যেন পুরো মিটিং এর সাফল্যকে এক লাইনে প্রকাশ করে দিল। আয়ন ধীরে ধীরে সামনে ঝুঁকলো, তার কণ্ঠে আগের মতোই ঠান্ডা, কিন্তু এবার তাতে ছিল একটুখানি দৃঢ় সন্তুষ্টি। দেন লেটস মেক ইট অফিসিয়াল। সবাই একে একে মাথা নাড়ল। ডিলটা ফাইনাল হয়ে গেল। একটা সফল চুক্তি, একটা বড় অর্জন। কিন্তু পুরো সময় জুড়ে একটা জিনিস একই রয়ে গেল। কেউ আয়নের মুখ দেখেনি, তবু তার কথা, তার সিদ্ধান্ত, তার উপস্থিতি সবকিছু এমন ছিল যাতে কেউ আর প্রশ্ন করার সাহস পায়নি। কারণ তারা বুঝে গেছে এই মাস্কের আড়ালে লুকিয়ে আছে এমন একজন যার সাথে ডিল মানেই লাভ, আর যার বিপক্ষে যাওয়া মানেই ঝুঁকি। আর আয়ান চুপচাপ বসে রইল, তার অদৃশ্য পরিচয়কে আড়াল করে একটা বিশাল সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে। এক এক করে বিদেশি বায়েরা দাঁড়িয়ে পড়ল, তাদের মুখে সন্তুষ্টির হাসি, চোখে সম্মান স্পষ্ট। হাত মেলাতে মেলাতে তারা বিদায় নিতে লাগলো। ইট ওয়াজ এ প্লেজার ডুইং বিজনেস উইথ ইউ। ধীরে ধীরে তার রুম থেকে বের হয়ে গেল। দরজাটা বন্ধ হতেই পুরো মিটিং রুমটা আবার নিস্তব্ধ হয়ে গেল। একটা বড় সাফল্যের পরে সেই শান্ত পরিবেশ। আয়ন কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে আবার সে নির্লিপ্ত ভাব ফিরে এসেছে, যেন এই বড় অর্জনটাও তার জন্য খুব সাধারণ একটা ব্যাপার। সে বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, এখন আমি যাই। তার গলায় ছিল তাড়াহুড়ো, যেন সে এই জায়গা থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে যেতে চায়। কিন্তু তার বাবাও ভুরু কুচকে তাকলেন, তারপর একটু গম্ভীর গলায় বললেন, আজ যেতে হবে না, আর তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। অনেকদিন পর তুমি এসেছো। কথাগুলো শুনে আয়ন কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল। তার চোখে হালকা দ্বিধা ফুটে উঠল, তারপর নিচু গলায় বলল, আমি তো ছুটি আনি নাই, অফিসে যেতে হবে। কথাটা শুনে তার বাবা একটু বিরক্ত হয়ে গেলেন, কণ্ঠে রাগ মিশিয়ে উঠল, যার অফিসে হাজার হাজার মানুষ কাজ করে সেই কোম্পানির ছেলে হয়ে তুমি কেন অন্যের অফিসে পিওনের চাকরি করে বলো তো? তোমার কি অভাব আছে, নাকি এটা কোনো খেলা? রুমের ভেতরের বাতাসটা যেন একটু ভারী হয়ে উঠল। আয়ন ধীরে ধীরে মাথা নিচু করলো, কিছুক্ষণ চুপ করে তারপর বলল, তুমি বুঝবে না বাবা, কারণ আছে। তার কণ্ঠে ছিল গভীর কিছু, যেটা সে খুলে বলতে চায় না বা পারছে না। বাবা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলেন, যাই থাক, আজ বাড়ি যেতে হবে। তার গলায় ছিল আদেশ আবার অনুরোধও। আইন চুপ করে দাঁড়িয়ে রইল। তার দুইটা পৃথিবী, একটা দায়িত্ব আরেকটা পরিবার, দুটোর মাঝখানে দাঁড়িয়ে সে নিজের দ্বিধায় পড়ে গেছে। কিন্তু আজ কোন দিকটা বেছে নেবে সে? যেটা সিদ্ধান্ত তাকে নিতেই হবে। বাবার কথার পর বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল আয়ান, যেন নিজের ভেতরে সব দ্বিধা, সব টানাপোড়েন এক জায়গায় এসে জমেছে। তার চোখে এক মুহূর্তের জন্য নরম একটা ছায়া ভেসে উঠল, তারপর ধীরে ধীরে মাথা তুলে বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আচ্ছা চলো তাহলে বাড়িতে। কথাটা শুনেই তার বাবার মুখে হালকা একটা স্বস্তির হাসি ফুটে উঠল, যেন অনেকদিন পর একটা ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। দুজন একসাথে বের হয়ে এলো মিটিং রুম থেকে, করিডর পেরিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। রাতের শহর তখন আলোর ঝলকে ভরা, কিন্তু সেই আলো পেরিয়ে গাড়িটা ধীরে ধীরে চলে গেল এক বিশাল বাড়ির সামনে। একটা প্রাসাদের মতো বাড়ি, যেখানে প্রতিটা জিনিসে ফুটে ওঠে ঐশ্বর্য আর আভিজাত্য। গাড়ি থামতেই গেট খুলে গেল, ভেতরে ঢুকলো তারা। আয়ন গাড়ি থেকে নামতেই কয়েকজন স্টাফ সম্মান দেখিয়ে মাথা নিচু করলো, কিন্তু আয়নের চোখ তখন শুধু একটার দিকে, বাড়ির ভেতর। দরজা খুলে ভেতরে ঢুকতেই হঠাৎ করে সামনে থেকে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল তার মা। আয়ান! তার কণ্ঠে এমন একটা আনন্দ, এমন একটা আবেগ, যেন অনেক দিনে জমে থাকা ভালোবাসা একসাথে বের হয়ে এলো। মা তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, তুই আসবি ভাবিনি, কতদিন পর তোকে কাছে পেলাম বাবা। আইন কিছুক্ষণ স্থির হয়ে রইল, তারপর ধীরে ধীরে নিজের হাত তুলে মাকে জড়িয়ে ধরল। তার চোখে সেই শক্ত কঠিন দৃষ্টির বদলে ফুটে উঠল একদম আলাদা একটা নরম অনুভূতি। ঠিক তখনই ভেতর থেকে দৌড়ে এলো তার ছোট বোন, খুশিতে মুখ উজ্জ্বল হয়ে গেছে।
ভাইয়া, তুমি এতদিন পর আসলে, জানো আমি তোমাকে কত মিস করেছি। তার কণ্ঠ ছিল একদম নিষ্পাপ আনন্দ। আয়ান হালকা করে হাসলো, সেই হাসিটা একদম আলাদা, যেটা কেউ কখনো অফিসে দেখে না, তার সেই অন্য জীবনে দেখে না। এই বাড়িটা, এই মানুষগুলোই, এগুলোই তার আসল শান্তি, তার আসল অনুভূতি। কিন্তু তবুও সে পুরোপুরি ওই জগতে থাকতে পারে না, কারণ তার জীবনে আছে এমন কিছু যা তাকে বারবার দূরে টেনে নিয়ে যায়। তবু এই মুহূর্তটা শুধু পরিবারের, শুধু ভালোবাসার। মায়ের বুক থেকে ধীরে ধীরে নিজেকে আলাদা করতেই আবার সেই আদুরে কণ্ঠ ভেসে এলো। তুই বস বাবা, কোথাও যাবি না, আজ আমি তোর পছন্দের সব রান্না করব। কথাগুলো বলার সময় তার চোখে ছিল অদ্ভুত এক আনন্দ, যেন বহুদিন পর নিজের ছেলেকে সামনে পেয়ে তিনি আবার বাঁচতে শুরু করেছেন। আইন কিছু বলতে গিয়েও থেমে গেল, শুধু হালকা মাথা নাড়িয়ে সোফায় গিয়ে বসলো। এই বাড়িতে আরাম, এই ভালোবাসা সবকিছুই তার কাছে একদম অন্যরকম। মা তাড়াহুড়ো করে রান্নাঘরের দিকে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই রান্নাঘর ভরে উঠল মশলার ঘ্রাণে। হাড়ির টুংটাং শব্দে যেন প্রতিটা রান্নার মধ্যে তিনি তার ভালোবাসা ঢেলে দিচ্ছেন। এদিকে ছোট বোন এসে আয়নের পাশে বসে পড়ল, চোখে মুখে খুশির ঝিলিক। ভাইয়া, তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? একদমই আসোনি কেন এখানে? সে একের পর এক প্রশ্ন করতে লাগলো। স্কুলের গল্প, বন্ধুদের কথা, নিজের ছোট ছোট অভিযোগ, সবকিছু এক নিঃশ্বাসে বলে যাচ্ছে। আইন চুপচাপ শুনছে, মাঝে মাঝে হালকা হেসে উত্তর দিচ্ছে। তার এই দিকটা একদম আলাদা। এখানে নেই কোনো ভয়, নেই কোনো কঠোরতা, শুধু একটা ভাই, একটা ছেলে। কিছুক্ষণ পর মা রান্নাঘর থেকে ডাক দিলেন, আয়ান, খাবার রেডি। ঘরটা তখন ভরে গেছে নানা রকম খাবারের ঘ্রাণে, তার পছন্দের সব রান্না। যেন একটা দিনের জন্য মা সবকিছু ভুলে শুধু ছেলেকে খুশি করতে চান। সবাই এক একে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে বসলো। টেবিল ভর্তি খাবার, মাছ, মাংস, ভর্তা, ভাজি, এত সবকিছু এত যত্ন করে সাজানো, যেন কোনো উৎসব চলছে। মা নিজ হাতে প্লেটে খাবার তুলে দিতে লাগলেন। এটা খা বাবা, এটা তোর খুব পছন্দ, আর এটা নে। তার কণ্ঠে ছিল মায়া, যত্ন আর একরাশ সুখ। আইন চুপচাপ খেতে লাগলো, মাঝে মাঝে মায়ের দিকে তাকাচ্ছে, আবার বোনের হাসি শুনছে। এই মুহূর্তগুলো তার কাছে অমূল্য। অনেকদিন পর সে এমন একটা জায়গায় বসে আছে যেখানে কোনো ভয় নেই, কোনো অভিনয় নেই, শুধু ভালোবাসা আছে। তবু কোথাও একটা অজানা টান তাকে মনে করিয়ে দিয়েছে এই শান্তিটা তার জন্য স্থায়ী না, কারণ তার জীবনের আরেকটা দিক আছে যেখানে এই হাসি, এই উষ্ণতা পৌঁছায় না। তবুও আজকের রাতটা শুধু পরিবারের, শুধু ভালোবাসার। খাওয়া শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। ডাইনিং টেবিলে সেই কোলাহল ধীরে ধীরে কমে এসে আবার বাড়িটা শান্ত হয়ে গেল। মা প্লেটগুলো গোছাতে গোছাতে একবার তাকালেন আয়ানের দিকে। তার চোখে তখনও সেই মায়া, সেই অদ্ভুত চিন্তা, যেটা কখনোই মায়ের মন থেকে সরে না। আজ একটু শান্তি করে ঘুমা বাবা, কোথায় থাকিস, কেমন থাকিস, আল্লাহ জানে। তার কণ্ঠে ছিল দোয়া, ছিল অজানা ভয়, আর ছিল ছেলেকে কাছে রাখার অসহায় ইচ্ছে। কথাগুলো শুনে আয়ন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার চোখে হালকা একটা নরমতা ফুটে উঠল, কিন্তু সে সেটা লুকিয়ে রাখলো আগের মতোই। তারপর ধীরে ধীরে মায়ের কাছে এগিয়ে গিয়ে শান্ত গলায় বলল, আচ্ছা মা, তোমরাও শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। তার গলায় ছিল যত্ন, কিন্তু কোথাও যেন একটা দূরত্ব, যেন সে পুরোপুরি এই শান্ত জীবনে নিজেকে জড়িয়ে ফেলতে পারছে না। মা হালকা করে মাথা নাড়লেন, তারপর এগিয়ে এসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। আল্লাহ তোকে ভালো রাখুক বাবা। এই ছোট্ট স্পর্শটুকুতেই যেন সবকিছু থেমে গেল কিছুক্ষণের জন্য। আইন চোখ বন্ধ করে এক মুহূর্ত সেই অনুভূতিটা অনুভব করলো। তারপর ধীরে ধীরে সবার কাছ থেকে সরে নিজের রুমের দিকে চলে গেল। ঘরটা নিঃশব্দ, বাইরে রাত আরো গভীর হয়ে গেছে। বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল আয়ান। আজকের এই শান্তি, এই ভালোবাসা, সবকিছু তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি তৈরি করেছে। কিন্তু সে জানে এই শান্ত রাতের পরেই আবার শুরু হবে তার সেই অন্য জীবন, যেখানে ঘুম নেই, শান্তি নেই। তবু আজ সে চোখ বন্ধ করলো অনেকদিন পর একটু শান্তির ঘুম পাওয়ার আশায়। রাত অনেক গভীর হয়ে গেছে, চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে। পুরো বাড়িটা ঘুমে ডুবে আছে, শুধু সময় যেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। অন্ধকারের ভেতর দিয়ে নিজের রুমে বিছানায় শুয়েছিল আয়ান, চোখ বন্ধ, কিন্তু ঘুমটা যেন পুরোপুরি আসে না তার জীবনে, কারণ তার রাতগুলো কখনোই পুরোপুরি শান্ত না।
ঠিক তখনই হঠাৎ ফোনটা কেঁপে উঠল। নিস্তব্ধ রাতের মধ্যে সেই শব্দটা কেমন যেন তীক্ষ্ণ হয়ে কানে বাজলো। আয়ন চোখ খুলল, কয়েক সেকেন্ড চুপ করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। স্ক্রিনে ভেসে উঠল গার্ড কলিং। তার চোখের দৃষ্টি মুহূর্তের মধ্যে বদলে গেল। সেই নরমতা মিলিয়ে গিয়ে ফিরে এলো ঠান্ডা হিসাবি কঠোরতা। কলটা রিসিভ করতে ওপাশ থেকে দ্রুত কণ্ঠ ভেসে এলো। খবর পাওয়া গেছে আজ মন্ত্রীর বাড়িতে হামলা হতে পারে, লোকজন মুভ করেছে। কথাটা শুনে কয়েক সেকেন্ড একদম চুপ হয়ে রইল আয়ান। তার চোখে তখন গভীর চিন্তা, কিন্তু সেই সাথে ভয়ঙ্কর স্থিরতা, যেন সে খুব দ্রুত হিসাব মিলিয়ে নিচ্ছে। তারপর ধীরে কিন্তু দৃঢ় গলায় বলল, মন্ত্রীর বাড়িতে যেন ফুলের টোকাও না পড়ে, সবকিছু দেখে রাখো, আমি আসছি। জি বস। কলটা কেটে গেল। রুমের ভেতরে নীরবতা আবার ফিরে এলো, কিন্তু এবার সেটা আগের মতো শান্ত না, বরং ঝড়ের আগে নীরবতা। আইন ধীরে ধীরে উঠে বসলো। তার চোখে এখন আর ঘুম নেই, নেই কোনো দ্বিধা, শুধু দায়িত্ব আর অদৃশ্য এক ক্ষমতার ভার। সে জানে এই রাতটা আবার তাকে ডাকছে তার সেই অন্ধকার জগতে, যেখানে সে শুধু আয়ন না, বরং এমন একজন যার এক সিদ্ধান্তে বদলে যেতে পারে সবকিছু। রাতের অন্ধকার আরো ঘন হয়ে উঠেছে, শহরের আলো দূরে ঝিলমিল করছে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গা, মন্ত্রীর বাড়ির আশেপাশে অস্বাভাবিকভাবে নীরব। কালো গাড়িটা এসে ধীরে ধীরে থামলো বাড়ির একটু দূরে। চারপাশে নজর বুলিয়ে দরজা খুলে নামলো আয়ান। তার মুখে সেই কালো মাস্ক, চোখে ঠান্ডা সতর্ক দৃষ্টি, যেন চারপাশে প্রতিটা নড়াচড়া সে হিসাব করছে। বাড়ির দেওয়াল টপকে নিঃশব্দে ভেতরে ঢুকে পড়ল সে। চারপাশে সিকিউরিটি আছে, কিন্তু তার চলাফেরা এতটা নিঃশব্দ, যেন ছায়ার মতো। ধীরে ধীরে পেছনের দিক দিয়ে উঠে গেল উপরে। একটা নির্দিষ্ট রুমের সামনে এসে থামলো। বেলকনি দরজাটা হালকা খোলা। আর ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়লো। রুমের ভেতরে অল্প আলো, আর সেখানে দাঁড়িয়ে আছে ইরা। হঠাৎ কাউকে দেখে সে চমকে উঠে পেছনে সরে গেল। তুমি এখানে কেন? তার কণ্ঠে স্পষ্ট ভয় আর অবাক ভাব। আইন দ্রুত সামনে এগিয়ে এলো, হাত তুলে ইশারা করে নিচু গলায় বলল, চুপ থাকুন। তার গলা খুব নিচু, কিন্তু এতটাই দৃঢ় যে এরা অজান্তে চুপ হয়ে গেল। আইন তার দিকে একটু ঝুঁকে আবার বলল, রুম থেকে বের হবেন না, একদম না। এরা ভুরু কুচকে তাকালো। তার চোখে এখন ভয় আর রাগ মিশে আছে। কেন? কি হচ্ছে এসব? আইন কয়েক সেকেন্ড তার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, আপনার উপর হামলা হতে পারে। কি কি করবে? তার কণ্ঠে এবার স্পষ্ট আতঙ্ক। আয়ান সোজা হয়ে দাঁড়িয়ে খুব শান্তভাবে বলল, আপনার বাবার বিরোধী দলের কেউ? একটু থেমে আরো নিচু কিন্তু ভারী গলায় যোগ করল, যারা আপনার ক্ষতি চায়। রুমের ভেতরের বাতাস যেন হঠাৎ করে ভারী হয়ে উঠল। এরা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে ভয়, প্রশ্ন আর অজানা আতঙ্ক ঘুরছে। আর আয়ান চুপচাপ দাঁড়িয়ে আছে তার সামনে, একটা অদৃশ্য দেওয়ালের মতো, যে আজ তাকে রক্ষা করতে এসেছে, কিন্তু নিজের পরিচয় এখনো অন্ধকারে রেখে দিয়েছে। রুমের ভেতরে সে ভারী নীরবতার মাঝে হঠাৎ করে ইরা নিজেকে সামলে নিল। তার চোখে ভয় থাকলো, তার স্বভাব সুলভ অহংকার আর রাগ ধীরে ধীরে ফিরে এলো। সে সোজা হয়ে দাঁড়িয়ে আয়নের দিকে তাকালো, ভুরু কুচকে কড়া গলায় বলল, তোমাকে কে বললো আমার উপর হামলা হবে? আর তুমি কে? এসব খবর পেলে কোথায়? তার কণ্ঠে এবার শুধু প্রশ্ন না, সন্দেহ স্পষ্ট। আইন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার চোখে সেই ঠান্ডা স্থিরতা, যেন সে খুব দ্রুত একটা উত্তর ঠিক করে নিচ্ছে। তারপর শান্ত গলায় বলল, আমার কয়েকজন বন্ধু যাচ্ছিল এই দিক দিয়ে, তারা কিছু সন্দেহজনক লোকজন দেখেছে, তাই আমাকে জানায়। কথাগুলো বলার সময় তার গলায় কোনো তাড়াহুড়ো নেই, কোনো ভয় নেই, যেন সবকিছুই খুব সাধারণ একটা ঘটনা। এরা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার চোখে এখনো সন্দেহ, কিন্তু সে সেটা পুরোপুরি প্রমাণ করতে পারছে না। হঠাৎই ঠোঁট বাঁকিয়ে একটু বিরক্ত গলায় বলল, আমার বাবা একজন মন্ত্রী, আমার ক্ষতি করার এত সাহস কারো নাই। তুমি এখন যেতে পারো। তার কথা শেষ হতেই রুমটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আইন চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চোখে তখনও অদ্ভুত একটা দৃষ্টি,
যেন সে জানে ইরার এই আত্মবিশ্বাস কতটা ভাঙ্গা, কতটা বিপজ্জনক। কিন্তু সে কিছু বলল না, শুধু ধীরে ধীরে এক পা পিছিয়ে গেল। তবু তার দৃষ্টি ইরার উপরেই স্থির, কারণ সে জানে আজকের রাত এখনো শেষ হয়নি, আর বিপদ এখনো ঠিক দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ইরার কথা শেষ হতেই হঠাৎ করে বাইরে থেকে একটা তীব্র শব্দ ভেসে এলো, ঠাস। গুলির শব্দ, পুরো বাড়িটা যেন কেঁপে উঠল সেই শব্দে। ইরা হঠাৎই আটকে উঠে পেছনে সরে গেল। তার চোখ বড় বড় হয়ে গেছে, মুখে স্পষ্ট ভয়। এটা কি? তার কণ্ঠ কাঁপছে, শরীরটাও কাঁপতে শুরু করেছে অজান্তে। আয়ন এক সেকেন্ড দেরি করলো না, দ্রুত এগিয়ে এসে তার হাতটা ধরে কাছে টেনে নিল। ভয় পাবেন না। তার গলা নিচু কিন্তু দৃঢ়, যেন তার কথাতে একটা ভরসা আছে। এরা চারপাশে তাকাতে লাগলো, আতঙ্কে তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠছে। এসব কি হচ্ছে? কিছু হবে না, শান্ত থাকুন। তার চোখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত আত্মবিশ্বাস, যেটা ইরাকে অজান্তে একটু স্থির করে দিল। ঠিক তখনই আবার ঠাস ঠাস করে আরো জোরে গুলির শব্দ। এইবার ইরা আর নিজেকে সামলাতে পারল না। হঠাৎ করে সে আয়নকে শক্ত করে জড়িয়ে ধরল, তার মুখটা লুকিয়ে ফেলল আয়ানের বুকে। আমার খুব ভয় লাগছে। তার কণ্ঠ কাঁপছে, তার পুরো শরীরটা কাঁপছে ভয়ে। আয়ন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার ভিতরে হঠাৎ করে একটা অদ্ভুত অনুভূতি জেগে উঠল, যেটা সে আগে কখনো অনুভব করেনি। এই কাছাকাছি থাকা, এই নির্ভরতা, এটা তার জন্য একদম নতুন। সে একটু সরিয়ে দিতে চাইল, কিন্তু ইরা আরো শক্ত করে ধরে ফেলল তাকে। প্লিজ আমাকে ছেড়ে যাবে না, আমার খুব ভয় লাগছে। আয়ন ধীরে ধীরে তার হাতটা ইরার পিঠে রাখলো, তার গলা নরম হয়ে এলো। আমি আছি, ভয় পাবেন না। বাইরে এখনো গুলির শব্দ চলছে, কিন্তু সেই ছোট্ট রুমের ভেতর দুজন মানুষ দাঁড়িয়ে আছে খুব কাছাকাছি। একজন ভয় পেয়ে আঁকড়ে ধরেছে, আর আরেকজন অজান্তে তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তটা শুধু ভয় না, বরং একটা নতুন কিছু শুরুর। বাইরে গুলির শব্দ ধীরে ধীরে কমে আসছে, কিন্তু সেই ভয়, সেই আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি। এরা এখনো শক্ত করে ধরে আছে আয়নকে, যেন ছেড়ে দিলেই আবার কিছু একটা হয়ে যাবে। ঠিক তখনই হঠাৎ দরজায় জোরে নক পড়ল। ঠক ঠক, তার সাথে ভেসে এলো চিন্তিত একটা কণ্ঠ। ইরামা, দরজা খোল। ঠিক আছিস তো? ভয় পাস না, বাইরে কিছু গুন্ডা আক্রমণ করেছিল, কিন্তু হঠাৎ করে কিছু লোক এসে তাদের তুলে নিয়ে গেছে। এখন এসব ঠিক আছে। কথাগুলো শুনে ইরা যেন একটু হুঁশে ফিরে এলো। সে ধীরে ধীরে আয়নকে ছেড়ে দিল। তার চোখে এখনো ভয়, কিন্তু সাথে সাথে একটা অস্বস্তির কারণও সে বুঝতে পারছে। সে কতটা কাছাকাছি চলে গিয়েছিল। আয়ন এক পা পেছনে সরে দাঁড়ালো, আবার সে নির্লিপ্ত দূরত্ব বজায় রাখা মানুষ হয়ে গেল। ইরা কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর দরজার দিকে তাকিয়ে গলা সামলে বলল, আমি ঠিক আছি বাবা, তোমরা চিন্তা করো না। তার কণ্ঠে এখনো হালকা কাঁপন আছে, কিন্তু সে সেটা লুকানোর চেষ্টা করছে। তোমরা যাও, আমি ঠিক আছি। দরজার ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর তার বাবার গলা, ঠিক আছে মা, দরজা লক করে রাখিস, আমরা নিচে আছি। তারপর ধীরে ধীরে পায়ের শব্দ দূরে সরে গেল। রুমটা আবার নিস্তব্ধ হয়ে গেল। এই নিস্তব্ধতার ভেতর এখন অনেক কিছু বদলে গেছে। ইরা দাঁড়িয়ে আছে এক পাশে, আয়ন আরেক পাশে, দুজনেই চুপ, কিন্তু তাদের মাঝে দূরত্বটা আর আগের মতো নেই। কিছু একটা অদ্ভুত অনুভূতি জায়গা করে নিয়েছে, যেটা কেউ মুখে বলছে না, তবুও দুজনে অনুভব করছে। রুমের ভেতর নিস্তব্ধতা যেন আরো গভীর হয়ে উঠল। বাইরে সব শান্ত, কিন্তু ভেতরে এই অদ্ভুত অনুভূতিগুলো কিছুতেই থামছে না। আয়ন ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো, আবার সেই দূরত্ব তৈরি করতে চাইল, যেটা সে সবসময় বজায় রাখে। তারপর নিচু শান্ত গলায় বলল, সাবধানে থাকবেন, এখন যাই। তুমি কিছু লুকাচ্ছ? কথাটা সরাসরি তীর। তার চোখে এখন আর শুধু ভয় নেই, কৌতূহল, সন্দেহ আর অদ্ভুত টান মিশে গেছে। আয়ন ধীরে ধীরে পেছনের দিকে তাকালো, ভুরু হালকা তুলে শান্ত গলায় বলল, কেন এমন মনে হলো? এরা কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, তোমার চোখ দেখে মনে হচ্ছে। কথাটা বলে এসে থেমে গেল, যেন নিজের কথাতেই নিজে একটু অবাক। কিছুক্ষণ স্থির হয়ে রইল, তারপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো,
একবার দুবার দুজনের দূরত্বটা আবার কমতে লাগলো। হঠাৎই আয়ন ইরা দুহাত ধরে টেনে নিজের খুব কাছে নিয়ে এলো। ইরা হক চুকিয়ে গেল, তার বুক ধক ধক করতে লাগলো জোরে জোরে। আয়ন একটু ঝুঁকে তার চোখের দিকে তাকালো। তার চোখে সেই ঠান্ডা গভীর দৃষ্টি যেটা কাউকে সহজে বুঝতে দেয় না কিছুই। তার গলা ভারী নিচু। চোখের ভাষা বোঝেন আপনি? তার গলা নিচু ভারী। কথাটা যেন সরাসরি গিয়ে লাগলো ইরার ভেতরে। সে চোখ সরাতে পারছে না, আবার তার কেউ থাকতে পারছে না। তার বুক কাঁপছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে। এই দৃষ্টি, এই কাছাকাছি থাকা সবকিছু যেন তাকে অস্থির করে তুলছে। আয়ান হঠাৎ করে ইরার ঠোঁটে খুব হালকা একটা চুমু দিল। সময়টা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর কোনো কথা না বলে ধীরে ধীরে সরে গেল সে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর ঘুরে বেলকনি দরজা দিয়ে হাঁটা শুরু করলো, যেন কিছুই হয়নি, যেন এই মুহূর্তটা তার কাছে কোনো ব্যাপারই না। আর ইরা, সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ বড় হয়ে আছে, নিঃশ্বাস এলোমেলো মনে হচ্ছে। সে এখনো বুঝতে পারছে না ঠিক কি হলো। তার ঠোঁটে হাত ছুঁয়ে দেখলো, মনে হচ্ছে সবকিছুই স্বপ্ন, কিন্তু না, এই অনুভূতিটা সত্যি। আর এই মুহূর্তটা তার জীবনের সবকিছু বদলে দিতে পারে। রুমের ভেতরে বাতাসটা এখনো ভারী হয়ে আছে, যেন কয়েক মুহূর্ত আগের ঘটনাগুলো দেওয়ালে দেওয়ালে লেগে আছে। আয়ন আর একবারও পেছনে তাকালো না। ধীরে ধীরে বেলকনির দিকে এগিয়ে গেল। রাতের অন্ধকার তার সামনে ছড়িয়ে আছে, যেন সেই অন্ধকারই তার আসল ঠিকানা। এক লাফে বেলকনি পেরিয়ে নিচে নেমে গেল সে। কয়েক সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে গেল রাতের ছায়ার ভেতর। ফিরে গেল তার সেই অজানা অদৃশ্য জগতে, যেখানে সে অন্য কেউ, যেখানে তার নাম শুনলে মানুষ কাঁপে। আর এদিকে রুমের ভেতরে এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে ইরা। তার চোখ এখনো দরজার দিকে, যেন সে বিশ্বাসই করতে পারছে না কিছুক্ষণ আগে ঠিক কি ঘটলো। তার নিঃশ্বাস এখনো ভারী, বুকের ভেতরটা কেমন অদ্ভুত ভাবে ধকধক করছে। ধীরে ধীরে সে নিচের ঠোঁটে হাত রাখলো, মনে হচ্ছে সময়টা থেমে গেছে ঠিক সেই মুহূর্তে। তারপর হঠাৎ করে সে ভুরু কুঁচকে ফেল। চোখে রাগ, লজ্জা আর অজানা অস্থিরতা একসাথে ভিড় করলো। মনে মনে নিজেকে বলতে লাগলো, এই পিয়নের এত সাহস হলো কিভাবে? আমাকে কিস করলো। তার ঠোঁট কামড়ে ধরল সে, কিন্তু পরে মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল আয়নের সেই দৃষ্টি, সেই চোখ, সেই আত্মবিশ্বাস। সে ধীরে ধীরে ফিস ফিস করে বলল, সত্যি কেউ পিয়ন নাকি কিছু লুকাচ্ছে? রুমের ভেতর আবার নীরবতা নেমে এলো, কিন্তু এই নীরবতার ভেতর এখন হাজারটা প্রশ্ন, হাজারটা অজানা অনুভূতি, যেগুলো ইরার মনকে অস্থির করে তুলেছে। আর আয়ন, সে ইতিমধ্যে হারিয়ে গেছে অন্ধকারে, কিন্তু রেখে গেছে এমন একটা ছাপ যেটা এত সহজে মুছে যাওয়ার না। এরপর পরের দিন সকালটা আবার আগের মতোই শুরু হলো, যেন রাতের সেই সব ঘটনা, সেই ভয়, সেই অনুভূতি সবকিছু কোথাও হারিয়ে গেছে। অফিসের ভেতরে আগের মতোই ব্যস্ততা, কেউ ফাইল নিয়ে ছুটছে, কেউ ফোনে কথা বলছে, সবকিছু একদম স্বাভাবিক। আর সেই ভিড়ের মাঝে আবারও দেখা গেল আয়নকে। সেই সাধারণ পিয়নের পোশাক, মাথা নিচু করে কাজ করে যাচ্ছে, যেন তার জীবনের অন্য কোনো পরিচয় নেই। ম্যানেজারের কেবিন থেকে হঠাৎ করে ডাক এলো, আয়ান, এই ফাইলগুলো নিয়ে ওই রুমে দিয়ে আসো তাড়াতাড়ি। আয়ন একটু দেরি করলো না, মাথা নিচু করে ফাইলগুলো তুলে নিয়ে দ্রুত চলে গেল, যেন এটাই তার একমাত্র কাজ। একটু পর আবার ডাক, এই শুনো, ওই কাগজগুলো কপি করে আনো, আর কফিটাও নিয়ে আসো। একটার পর একটা কাজ, কোনো বিরতি নেই, কোনো প্রশ্ন নেই। আইন সবকিছু চুপচাপ করে যাচ্ছে। অফিসের অন্য স্টাফরাও যেন সুযোগ পেয়ে গেছে। আয়ন ভাই, এটা একটু দিয়ে আসো তো। এই ফাইলটা সাজিয়ে দাও। ক্যান্টিন থেকে আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো। সবে একের পর এক কাজ চাপিয়ে দিচ্ছে, আর আইন চুপচাপ সবকিছু করে যাচ্ছে। মুখে কোনো বিরক্তি নেই, কোনো প্রতিবাদ নেই, যেন সে সত্যি শুধু একজন সাধারণ পিয়ন, যাকে সবাই ব্যবহার করতে পারে, যাকে কেউ গুরুত্ব দেয় না। কিন্তু কেউ জানে না এই ছেলেটাই রাতে এমন একটা জায়গায় থাকে, যেখানে তার এক কথায় শত মানুষ মাথা নিচু করে দাঁড়ায়। দিনের আলোয় যে অবহেলিত, আর রাতের অন্ধকারে সে এক অদৃশ্য শক্তি। দুটা সম্পূর্ণ ভিন্ন জীবন, আর মাঝখানে দাঁড়িয়ে আছে আয়ন, চুপচাপ নিঃশব্দে সবকিছু সহ্য করে যাচ্ছে। অফিসের ব্যস্ততা তখন তুঙ্গে, সবাই নিজের নিজের কাজে ডুবে আছে, আর সেই ভিড়ের মাঝে আগের মতোই ছুটে বেড়াচ্ছে আয়ন। একটা ফাইল থেকে আরেকটা কাজ, একটা ডেস্ক থেকে আরেকটা ডেস্ক। ঠিক তখনই ম্যানেজারের কেবিন থেকে আবার ডাক এলো, আয়ান, এই ফাইলগুলো ইরা ম্যামের কেবিনে দিয়ে আসো।
তার কণ্ঠে সেই চেনা আদেশের সুর, যেন এটা খুবই সাধারণ একটা কাজ। অ্যান্ড চুপচাপ ফাইলগুলো হাতে নিল, মাথা নিচু করে ধীরে ধীরে এরার কেবিনের দিকে হাঁটা দিল। কেবিনের সামনে এসে একবার থামলো। তার চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত একটা দৃষ্টি ফুটে উঠল। গত রাতে সবকিছু যেন এক ঝলকে মনে পড়ে গেল। তারপর দরজায় হালকা নক করলো, ঠক ঠক করে। ভেতর থেকে ইরার কণ্ঠ ভেসে এলো, আসো। আয়ন দরজা খুলে ভেতরে ঢুকলো। ইরা তখন টেবিলের সামনে বসে কিছু ফাইল দেখছিল, কিন্তু আয়নকে দেখতে তার হাতটা এক সেকেন্ডের জন্য থেমে গেল। তার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। গত রাতে সেই মুহূর্ত, সেই স্পর্শ, সেই দৃষ্টি, সবকিছু আবার সামনে ভেসে উঠল। কিন্তু সে সাথে সাথে নিজেকে সামলে নিল। মুখে আগের মতোই কড়া ভাব এনে ঠান্ডা গলায় বলল, ফাইলগুলো রাখো। আয়ন কোনো কথা না বলে এগিয়ে গিয়ে টেবিলের উপর ফাইলগুলো রেখে দিল। রুমের ভেতরে হালকা একটা নীরবতা নেমে এলো। ইরা চোখ নামিয়ে ফাইল দেখার ভান করছে, কিন্তু তার ভেতরে কেমন অদ্ভুত একটা কাঁপুনি কাজ করছে। সে নিজেই বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। কিছুক্ষণ পর নিজের কথা বলার চেষ্টা করলো। কাল মানে অফিসের কাজগুলো ঠিকঠাক মতো করছো তো? কথাটা খুব সাধারণ, কিন্তু তার কণ্ঠে হালকা স্পষ্ট জড়তা। আয়ন শান্ত গলায় বলল, জি ম্যাম, সব ঠিক আছে। তার গলায় কোনো পরিবর্তন নেই, যেন গত রাতের কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ না। ইরা একবার তাকালো তার দিকে। তার চোখে সেই একই শান্ত নিলিপ্ত দৃষ্টি, যেটা দেখে ইরার ভেতরটা আবার কেঁপে উঠল। সে দ্রুত চোখ সরিয়ে নিল, মনে মনে নিজেকে সামলাতে লাগলো। কেন এমন লাগছে? কেন এই ছেলেটার সামনে দাঁড়িয়ে নিজের ওপর কন্ট্রোল থাকে না? বাইরে থেকে সে এখনো সেই আগের মতোই কড়া অহংকারী ইরা, কিন্তু ভেতরে তার হৃদয়টা আজ অদ্ভুতভাবে কাঁপছে। কেবিনের ভেতরে আবার সেই নীরব পরিবেশ, শুধু কাগজের পাতার শব্দ আর হালকা এয়ার কন্ডিশনের গুঞ্জন। আয়ন চুপচাপ নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। একটা ফাইল টেবিলের এই পাশে রাখছে, আরেকটা ঠিক মতো করে সাজিয়ে দিচ্ছে। সবকিছু এমন নিখুঁতভাবে করছে যেন এটা শুধু একটা কাজ না, বরং তার অভ্যাস। টেবিলের কোনায় এলোমেলো পড়ে থাকা কাগজগুলো গুছিয়ে ফেলল, পেন স্ট্যান্ডটা ঠিক করে রাখলো, ফাইলগুলো সিরিয়াল করে সাজিয়ে দিল। তার প্রতিটা কাজে একটা অদ্ভুত মনোযোগ, যেটা সাধারণ কোনো পিয়নের মধ্যে খুব কমই দেখা যায়। আর ইরা সে ফাইলের দিকে তাকিয়ে থাকার ভান করছে, কিন্তু তার চোখ বারবার সরে যাচ্ছে আয়নের দিকে। আর চোখে সে তাকিয়ে থাকে, কখনো আয়নের হাতের দিকে, কখনো তার মুখের দিকে। তার ভেতরে একটা অদ্ভুত কৌতূহল কাজ করছে। এই ছেলেটা আসলে কে? কেন তার আচরণ এত আলাদা? তার চোখে সেই দৃষ্টি, যেটা একটা সাধারণ মানুষের হতে পারে না। হঠাৎই আয়ন থেমে গেল। মনে হলো সে বুঝে ফেলেছে। সে ধীরে ধীরে মুখ তুলে ইরার দিকে তাকালো। তার চোখে হালকা একটা প্রশ্ন। কিছু বলবেন ম্যাডাম? কথাটা খুব শান্তভাবে বলা, কিন্তু যেন সরাসরি গিয়ে লাগলো ইরার ভেতরে। ইরা হঠাৎ করে চমকে উঠল। সে বুঝতে পারেনি যে এতক্ষণ সে তাকিয়েছিল। মুহূর্তের মধ্যে তার মুখে হালকা লজ্জার ছাপ ফুটে উঠল। সে চোখ নামিয়ে নিয়ে একটু জড়তা নিয়ে বলল, না কিছু না। একটু থেমে আবারও কড়া হওয়ার চেষ্টা করে বলল, কাজ করো। তার কণ্ঠে আগের মতো কঠোরতা আনতে চাইলো। ভেতরে সেই অস্বস্তিটা পুরোপুরি লুকাতে পারল না। আইন কিছু না বলে আবারও কাজে মন দিল, কিন্তু তার ঠোঁটের কোণে হালকা একটা অদ্ভুত হাসি ফুটে উঠল, যেটা কেউ খেয়াল না করলেও তার ভেতরে অনেক কিছুই প্রকাশ করে দেয়। আর ইরা সে এখন আর ফাইলের দিকে ঠিক মতো মন দিতে পারছে না, কারণ তার চোখ, তার মন বারবার ঘুরে ফিরে যাচ্ছে সেই একই মানুষের দিকে। কেবিনের ভেতরে পরিবেশটা যেন ধীরে ধীরে আরো ভারী হয়ে উঠছে। নীরবতার মাঝেও একটা অদৃশ্য টান অনুভব করা যাচ্ছে। আইন ফাইল গুছাতে গুছাতে হঠাৎ থেমে গেল। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে ইরার দিকে এগিয়ে এলো, এক পা দু পা। দুজনের মাঝে দূরত্বটা একেবারে কমে গেল। ইরা হঠাৎ করে চমকে উঠল, তার বুকটা ধক করে উঠল। সে বুঝতে পারেনি আইন এত কাছে চলে এসেছে। আইন হালকা ঝুঁকে তার দিকে তাকিয়ে নরম কিন্তু দুষ্টামি ভরা গলায় বলল, এবার তাকিয়ে দেখুন, বেশি ভালো দেখতে পাবেন। কথাটা যেন সরাসরি গিয়ে লাগলো ইরার ভিতরে। সে হক চুকিয়ে গিয়ে একটু পেছনে সরে যেতে চাইল, কিন্তু তার আগেই আইন তার হাত ধরে টেনে আবার কাছে নিয়ে এলো। ইরা নিঃশ্বাস আটকে গেল, তার চোখে স্পষ্ট অস্থিরতা। সেই পরিস্থিতির জন্য একদম প্রস্তুত না। আইন তার দিকে তাকিয়ে হালকা হাসলো, তার কণ্ঠটা এবার আরো নিচু, আরো গভীর। লজ্জা পেলে কিন্তু রাগী ম্যাডামকে আরো সুন্দর লাগে,
তখন কিন্তু অনেক আদর করতে মন চায়। কথাগুলো শুনে ইরার গাল লাল হয়ে উঠল, কিন্তু পরের মুহূর্তেই তার রাগটা মাথায় চাড়া দিল। সে নিজেকে ছাড়িয়ে নিয়ে কড়া গলায় বলল, তোমার ভয় করছে না? সামান্য পিয়ন হয়ে আমার সাথে এমন আচরণ করছো? রুমের ভেতর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ল, কিন্তু আয়ান সে একটুও বিচলিত হলো না, বরং ঠান্ডা নির্লিপ্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তারপর খুব স্বাভাবিক গলায় বলল, না, ভয় করবে কেন? আমি তো খারাপ কিছু করছি না। রুমের ভেতরে বাতাসটা যেন ধীরে ধীরে আরো গরম হয়ে উঠছে। দুজনের মাঝে দূরত্বটা এতটাই কম যেন নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। ইরা নিজের অস্থিরতা লুকাতে গিয়ে হঠাৎ করে কড়া গলায় বলে উঠল, এত কাছে আসো কেন? তার চোখে রাগ, কিন্তু সেই রাগের আড়ালে একটা অজানা কম্পন লুকিয়ে আছে। আইন একটুও সরে গেল না, বরং আগের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার ঠোঁটের কোণে হালকা একটা দুষ্টু হাসি ফুটে ওঠে। দূর থেকে দেখতে আপনার কষ্ট হচ্ছিল তাই? স্বাভাবিকভাবে বলল সে, যেন এটা খুবই সাধারণ একটা সত্যি। এরা যেন আরো অবাক হয়ে গেল, তার চোখ বড় হয়ে উঠল। কে বলেছে তোমাকে? আমি তোমাকে দেখছিলাম। তার কণ্ঠে প্রতিবাদ, কিন্তু কথার ভেতরে সেই জড়তা, সেই লজ্জা স্পষ্ট। আইন একটু ঝুঁকে তার চোখের দিকে তাকালো। তার দৃষ্টি গভীর, যেন সবকিছু পড়ে ফেলতে পারে। আমি বুঝতে পারি। এই ছোট্ট কথাটাই যেন ইরার ভিতরে গিয়ে লাগলো। সে এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, তারপর দ্রুত চোখ সরিয়ে নিয়ে বিরক্ত গলেই বলল, কাজ করো, যাও। কথাটা বললো তার কণ্ঠে আগের মতো জোর নেই। আইন ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো, তারপর চুপচাপ ঘুরে আবার নিজের কাজে মন দিল। কিন্তু তার মুখে সেই হালকা হাসিটা এখনো রয়ে গেছে। আর ইরা, সে ফাইলের দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু তার মন এখনো আটকে আছে কয়েক সেকেন্ড আগে সেই মুহূর্তে। এই ছেলেটা দিনে একটা সাধারণ পিয়ন, কিন্তু তার আচরণ, তার চোখ সবকিছুই বলে দেয় সে যতটা দেখায় তার চেয়েও অনেক বেশি কিছু। এরপর আয়ন ধীরে ধীরে কেবিন থেকে বের হয়ে গেল, মাথা নিচু, হাতে ফাইল, আবার সেই আগের মতোই সাধারণ একজন পিয়ন। বাইরের করিডোরে গিয়ে সে আবার কাজে লেগে গেল। কখনো এই ডেস্ক, কখনো ওই ডেস্ক। কেউ ডাকলেই ছুটে যাচ্ছে, ফাইল দিচ্ছে, কাগজ গুছিয়ে দিচ্ছে। কেউ তাকে আলাদা করে দেখছে না, কারো চোখে সে শুধু একজন কর্মচারী যাকে দিয়ে সব কাজ করিয়ে নেওয়া যায়। এদিকে ইরা নিজের কেবিনে বসে আছে, তার সামনে ফাইল খোলা, কিন্তু তার চোখ সেখানে স্থির না। কিছুক্ষণ পর ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো, জানালার পাশে গিয়ে থামলো। কাছে বাইরে তাকাতে তার চোখ গিয়ে থামলো এক জায়গায়। আইন যে করিডোরে দাঁড়িয়ে কারোর জন্য ফাইলগুলো গুছিয়ে দিচ্ছে, মাঝে মাঝে কারো কথা শুনে মাথা নাড়ছে। একদম সাধারণ, একদম নির্লিপ্ত। এরা চুপ করে তাকিয়ে রইল। তার বুকের ভিতর কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি জাগতে লাগলো। সে নিজেও বুঝতে পারছে না এটা কি রাগ, নাকি কৌতূহল, নাকি অন্য কিছু। তার চোখ আটকে রইল আয়ানের উপর। সে ভাবতে লাগলো, এই ছেলেটাকে এমন অদ্ভুত লাগে কেন আমার কাছে? তার বুকটা হালকা করে কেঁপে উঠল। মনে হচ্ছে সে নিজের কাছে অচেনা হয়ে যাচ্ছে। কেন বারবার এই ছেলেটার দিকে তাকাতে ইচ্ছে করছে, কেন তার চোখ সরাতে পারছে না। কেবিনের ভেতর দাঁড়িয়ে থাকা ইরা আর বাইরে কাজ করতে থাকা আয়ান, দুজনের মাঝখানে একটা কাছের দেওয়াল, কিন্তু সেই দেওয়ালেও যেন আজ অদৃশ্য হয়ে গেছে, কারণ দুজনের মাঝে দূরত্বটা ধীরে ধীরে কমে আসছে। অজান্তে নিঃশব্দে দিনটা ধীরে ধীরে শেষের দিকে এগোলো। অফিসের ব্যস্ততা কমে এলো, একে একে সবাই কাজ গুছিয়ে বের হয়ে যেতে লাগলো। আয়নাও নিজের শেষ কাজগুলো শেষ করছিল। টেবিল গুছানো, ফাইল ঠিক জায়গায় রাখা, সবকিছু নিখুঁতভাবে করে নিয়ে ধীরে ধীরে বাইরে বের হলো। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। সে পকেট থেকে ফোন বের করে তাকাতেই ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল। স্ক্রিনে ভেসে উঠেছে তার পুরনো এক বন্ধুর নাম। কলটা রিসিভ করতে ওপাশ থেকে চেনা উচ্ছ্বাসিত কণ্ঠ। কোথায় আছিস ভাই? দেখা করবি অনেকদিন পর। আমি কাছেই আসছি। কলটা কেটে দিয়ে সে দ্রুত বের হয়ে গেল। কিছুক্ষণ পর শহরের একটা রেস্টুরেন্টে এসে ঢুকলো আয়ান। চারপাশে আলো, মানুষের ভিড়, কিন্তু তার চোখ খুঁজছে শুধু একজনকে। হঠাৎই সামনে থেকে কেউ উঠে দাঁড়িয়ে হাত নাড়ল। এইদিকে ভাই। আয়ান এগিয়ে গিয়ে তার সামনে বসলো। দুজনের চোখে একসাথে আনন্দের ঝিলিক। অনেকদিন পর দেখা হওয়ার সেই আলাদা অনুভূতি। কেমন আছিস? একদম হারিয়ে গেছিলি। ভালো আছি, তুই বল।
তারপর শুরু হলো তাদের গল্প, ভার্সিটির দিনগুলো, ক্লাস ফাঁকি দাও, বন্ধুদের সাথে আড্ডা, সেই হাসি, সেই পাগলামি, সবকিছু যেন আবারও ফিরে এলো কথার মাঝে। মনে আছে ভাই, তুই কিভাবে স্যারকে বোকা বানিয়ে ক্লাস থেকে বের হয়ে যেতিস? দুজনেই হেসে উঠল। কিছুক্ষণ পর বন্ধুর চোখে হঠাৎ কৌতূহল ফুটে উঠল। সে একটু সামনে ঝুঁকে নিচু গলায় বলল, একটা কথা বল, তুই এমন করে পিয়ন সেজে আছিস কেন? কথাটা শুনে আয়ন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার চোখে এক মুহূর্তের জন্য সেই গভীর রহস্যময় দৃষ্টি ফিরে এলো। তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটিয়ে বলল, সিক্রেট। কথাটা খুব ছোট, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে হাজারটা অজানা রহস্য। বন্ধু অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, আর আয়ন চুপচাপ বসে রইল তার দুইটা জীবনের মাঝখানে একটা হাসির আড়ালে। সবকিছু লুকিয়ে রেখে রেস্টুরেন্টের ভেতরে আলোটা নরম হয়ে এসেছে। চারপাশে মানুষের কোলাহল থাকলেও তাদের টেবিলের পরিবেশটা যেন আলাদা, পুরনো বন্ধুত্বের উষ্ণতায় ভরা। বন্ধু কিছুক্ষণ আয়নের দিকে তাকিয়ে থাকলো, তারপর হালকা হেসে মাথা নেড়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তো সিক্রেট জানতে চায় না। একটু সামনে ঝুঁকে চোখ ছোট করে দুষ্টামি ভরা গলায় বলল, তা বিয়ে কবে করবি বল? কথাটা শুনে আয়ন এক সেকেন্ড চুপ করে রইল। তার ঠোঁটের কোণে হালকা একটা রহস্যময় হাসি ফুটে উঠল। খুব তাড়াতাড়ি। এই ছোট্ট উত্তরটাতেই যেন অনেক কিছু লুকিয়ে আছে। বন্ধু অবাক হয়ে চোখ বড় করে ফেলল। ওহ তাই নাকি? মেয়ে পছন্দ আছে নাকি? আয়ান গ্লাসটা হাতে নিয়ে ধীরে ধীরে চুমুক দিল। তার চোখে সেই চেনা রহস্যময় দৃষ্টি। তারপর ঠান্ডা গলায় বলল, এটাও সিক্রেট ভাই। বাহ, দেখি তো সবকিছুই সিক্রেট। আমার তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বিয়ের দাওয়াত পাবো। তার কণ্ঠে মজা, কিন্তু কোথাও যেন সত্যিও আছে। আয়ান কিছু বলল না, শুধু হালকা করে হাসলো। তার চোখের সামনে ভেসে উঠল একটা মুখ, একটা দৃষ্টি, একটা কাঁপা কাঁপা নিঃশ্বাস, কিন্তু সে কিছুই প্রকাশ করলো না। সবকিছু আগের মতোই লুকিয়ে রাখলো, কারণ তার জীবনটা সাধারণ না, আর তার ভালোবাসাও সহজ হওয়ার নয়। এভাবে দিনগুলো কেটে যেতে লাগলো একটা অদ্ভুত নিয়মে, একটা অদ্ভুত ছন্দে। দিনে সে আগের মতোই সেই সাধারণ একজন পিয়ন, অফিসের এক কোণ থেকে আরেক কোণে ছুটে বেড়ানো, সবাইয়ের কাজ করে দেওয়া, মাথা নিচু করে চুপচাপ থাকা। আর রাত নামলেই সে হারিয়ে যায় সেই অন্ধকার জগতে, যেখানে তার পরিচয়, তার ক্ষমতা, সবকিছু সম্পূর্ণ আলাদা। দুটা ভিন্ন জীবন, দুটা আলাদা মুখ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে আয়ান, যে নিজের সত্যটা কাউকে জানাতে চায় না। এদিকে ইরার জীবনও ধীরে ধীরে একটা পরিবর্তন আসতে শুরু করেছে। সে আগের মতোই কড়া, অহংকারী, সবাইকে দূরে রাখে, নিজের মতো চলে, কিন্তু একটা জায়গায় এসে সে নিজেই হার মানতে শুরু করেছে। আয়ান অফিসের কাজের ফাঁকে ফাঁকে কেবিনে কাছে ভেতর থেকে আর চোখে বারবার তাকিয়ে থাকে তার দিকে। কখনো সে ফাইল গুছাচ্ছে, কখনো কারোর কথা শুনে মাথা নাড়ছে, কখনো আবার একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। এই সাধারণ মানুষটার ভেতরে কি যেন আছে, যেটা ইরাকে বারবার টেনে নিয়ে যাচ্ছে। তার নিজের মনটাই এখন আর তার কথা শুনছে না। কেন সে তাকে খুঁজে বেড়ায়, কেন তার চোখ সরাতে পারে না, এই প্রশ্নগুলোর উত্তর সে নিজেও জানে না। আর আয়ান, সে সবকিছুই বুঝে। ইরার সেই লুকানো দৃষ্টি, তার অজান্তে বদলে যাওয়া আচরণ, সবকিছুই তার চোখ এড়ায় না, কিন্তু তবু সে কিছুই বলে না, শুধু চুপচাপ সবকিছু দেখে যায়, যেন সে অপেক্ষা করছে কোনো এক নির্দিষ্ট সময়ের জন্য। এভাবেই একটা দিন, দুইটা দিন, ধীরে ধীরে কেটে গেল 2 মাস। এই 2 মাসে অনেক কিছু বদলে গেছে, কিন্তু কেউ মুখে কিছু বলেনি। অবশেষে ইরা একটা সিদ্ধান্ত নিল, সে আর নিজের এই অনুভূতিগুলো লুকিয়ে রাখতে পারছে না। সে ঠিক করলো আজই সে আয়নকে সব বলে দেবে। তার বুকের ভেতর সারাক্ষণ একটা নাম ঘুরে বেড়ায়, আয়ান। তার চোখে, তার মনে শুধু সেই এক মানুষ। আর আজ সে নিজের মনে সব কথা বলবে, যা কিছুই হোক। 2 মাসে জমে থাকা অনুভূতি আজ যেন আর থেমে থাকতে চাইল না। ইরার বুকের ভেতরটা সকাল থেকেই অদ্ভুতভাবে কাঁপছে। আজ সে বলবে, যাই হোক না কেন। অফিসে ঢুকে সে একবার চারপাশে তাকালো, তারপর ধীরে ধীরে ইন্টারকম তুলে একটা নাম বলল, আয়নকে তার কেবিনে পাঠাতে। কিছুক্ষণ পর দরজায় হালকা নক পড়ল। ঠক ঠক শব্দে ইরার বুকটা ধক করে উঠল। আসো। দরজা খুলে ভেতরে ঢুকলো আয়ান, মাথা নিচু, আগের মতোই শান্ত ভঙ্গি। বলুন ম্যাডাম। কথাটা খুব স্বাভাবিক ইরার। আজ ইরার
কিন্তু আজ ইরার কাছে এই স্বাভাবিক কথাই অসহনীয় লাগছে। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। তারপর ধীরে ধীরে বলল, তোমার সাথে একটা জরুরি কথা আছে। বলুন। একটা ছোট্ট শব্দ, কিন্তু সেটাই যেন ইরাকে সাহস দিল। সে গভীর নিঃশ্বাস নিল, তারপর সরাসরি বলে ফেলল, আমি তোমাকে পছন্দ করি। রুমটা এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। আয়ান কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর একদম স্বাভাবিক গলায় বলল, করতেই পারেন, সমস্যা নাই তো। কথাটা যেন একদম ঠান্ডা পানি ঢেলে দিল ইরার উপর। সে ভ্রুকুচকে সামনে এগিয়ে এলো। এটা নর্মাল পছন্দ না, আমি তোমাকে চাই নিজের করে। কথাটা বলার সাথে সাথে তার বুকটা ধকধক করতে লাগলো। আয়ান এবার সত্যি একটু থেমে গেল, তার চোখে হালকা বিস্ময় ফুটে উঠল। কি বলছেন এসব? যেন সে এই কথাটা আশা করেনি, কিন্তু ইরা থামলো না। সে সামনে সে দৃঢ় গলায় বলল, ভেবো না তুমি পিয়ন, এতে আমার কোনো সমস্যা আছে। এতে আমার কোনো সমস্যা নেই। তার কণ্ঠে ছিল অনুভূতির গভীরতা। সে সত্যি তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চাইছে, তার পরিচয় না, তার অবস্থান না, শুধু তাকে। আর আয়ান, সে চুপ করে দাঁড়িয়ে আছে, তার চোখে সেই গভীর অদ্ভুত দৃষ্টি, যেন তার ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছে, আবার কিছু একটা তৈরি হচ্ছে। এই মুহূর্তটা তাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে। রুমের ভেতরটা যেন হঠাৎ করে ভারী হয়ে উঠল। ইরার বলা কথাগুলো এখনো বাতাসে ভাসছে, প্রতিটা শব্দ, প্রতিটা অনুভূতি স্পষ্ট। আইন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখে সেই গভীর ভাবনা, যেন সে শুধু ইরার কথা না, তার থেকেও অনেক বড় কিছু নিয়ে চিন্তা করছে। তারপর ধীরে খুব শান্ত গলায় বলল, আমাকে একটু সময় লাগবে ভাবার জন্য। কথাটা বলার সময় তার গলায় কোনো তাড়াহুড়ো নেই, বরং একটা হিসাবী স্থিরতা। এরা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তার চোখে এক ঝলক অস্থিরতা দেখা গেল। সে খুব দ্রুত নিজেকে সামলে নিল, ঠোঁটের কোণে হালকা একটা চ্যালেঞ্জিং হাসি ফুটিয়ে বলল, যত খুশি ভেবে দেখো, কিন্তু উত্তর যেন হ্যাঁ হয়। তার কণ্ঠে আদেশ, যেন সে অভ্যস্ত যা চাই তা পাওয়ার। আয়ান তার দিকে তাকিয়ে রইল, তার চোখে এবার হালকা এক ভিন্ন দৃষ্টি, যেন সে এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছে। তারপর ঠান্ডা ধীর গলায় বলল, সেটা আমার মন মতো হবে। কথাটা ছোট, কিন্তু এর ভেতরে ছিল এক অদ্ভুত দৃঢ়তা, যেন সে কাউকে নিজের সিদ্ধান্তে প্রভাব ফেলতে দেয় না। ইরার চোখে মুহূর্তে আগুন জ্বলে উঠল। সে একটু কাছে এসে কড়া গলায় বলল, আমি যা চাই তাই পাই, বেশি বাড়াবাড়ি করো না। দুজনের চোখে চোখ একটা অদ্ভুত লড়াই, অহংকার বনাম রহস্য, দাবি বনাম স্বাধীনতা। এই সম্পর্কটা শুধু ভালোবাসা না, এটা এক ধরনের যুদ্ধ, যেখানে কেউই সহজে হার মানবে না। রাত গভীর, চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে। শহরের কোলাহল অনেক আগেই থেমে গেছে, শুধু দূরের হালকা বাতাসের শব্দ শোনা যাচ্ছে। নিজের রুমে বিছানায় শুয়ে আছে আয়ান, হাত দুটো মাথার পেছনে রেখে ছাদের দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটে ধীরে ধীরে একটা বাঁকা হাসি ফুটে উঠল, যেন আজকের দিনের প্রতিটা মুহূর্ত তার মাথায় ঘুরছে। ইরার বলা কথাগুলো, তার চোখে সেই দৃঢ়তা আর সেই স্বীকারোক্তি, সবকিছু মিলিয়ে তার ভেতরে এক অদ্ভুত তৃপ্তি কাজ করছে। ধীরে ধীরে চোখ বন্ধ করলো আয়ান, তারপর মনে মনে বলতে লাগলো, আপনাকে পাওয়ার জন্যই তো এই পিয়ন সাজার নাটক। একটু থেমে তার হাসিটা আরো গভীর হলো। আপনি যাতে শুধু আমাকেই ভালোবাসেন, আমার পরিচয় না, আমার টাকার জন্য না, শুধু আমাকে। এই জন্যই তো সবকিছু লুকিয়ে রাখা। না হলে চাইলেই তো কোটিপতি হয়েই আপনার সামনে আসতে পারতাম, এক নিমিষেই সবকিছু বদলে যেত। কিন্তু না, আমি চেয়েছি আপনি নিজে থেকে আমার দিকে আসুন, নিজের ইচ্ছায়, নিজের অনুভূতিতে। আর আজ আপনি নিজেই এসে বললেন আপনি আমাকে চান। তার ঠোঁটে আবার সেই রহস্যময় হাসি। এখন আর কোনো সন্দেহ নেই, এখন আপনি শুধু আমাকেই ভালোবাসেন, আর কোনো কথা নাই। ধীরে ধীরে চোখ খুলল আয়ান, তার চোখে তখন অদ্ভুত এক দৃঢ়তা, যেন সে নিজের লক্ষ্যটা স্পষ্ট দেখতে পাচ্ছে। খুব তাড়াতাড়ি আমি আপনার হব, আর আপনি শুধু আমার। রুমের ভেতর আবার নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতার আড়ালে একটা ভালোবাসা, একটা পরিকল্পনা আর একটা অজানা খেলা ধীরে ধীরে তার শেষের দিকে এগোচ্ছে। পরের দিন সকালটা অন্য দিনের মতোই শুরু হলো। আজ একটা জিনিস একদম আলাদা।
আয়ন আজ ইরার কেবিনের দিকে একবারও তাকাচ্ছে না। ইচ্ছে করেই দূরে থাকছে যেন সে কোনোভাবেই তার সামনে না পড়ে। অফিসের এদিক সেদিক কাজ করছে ঠিকই, ফাইল দিচ্ছে, কাগজ গুছাচ্ছে, কিন্তু ইরার কেবিনের সামনে এলেই পথ বদলে নিচ্ছে। সবটাই ইচ্ছাকৃত, সবটাই একটা পরিকল্পনা। এদিকে ইরা সকাল থেকে অস্থির হয়ে আছে। সে কয়েকবার ইন্টারকমে কল দিল, আয়নকে পাঠাও, কিন্তু প্রতিবারই কোনো না কোনো অজুহাত, কাজে ব্যস্ত, কখনো কোনো কোথাও গেছে কিন্তু আসছে না। তার ভুরু কুঁচকে গেল, মনের ভিতরটা ধীরে ধীরে রাগে ভরে উঠতে লাগলো। সে আবার কল দিল, আয়ন কোথায় বলো, তাকে এক্ষুনি আসতে। তবু আয়ন এলো না। এবার ইরা ধৈর্য একদম শেষ। সে রেগে গিয়ে ম্যানেজারকে ডেকে পাঠালো। ম্যানেজার আসতে সে কড়া গলায় বলল, আয়নকে এক্ষুনি আমার কেবিনে পাঠান, না হলে ওর চাকরি থাকবে না। ম্যানেজার হতভম্ব হয়ে মাথা নেড়ে দ্রুত বের হয়ে গেল। কিছুক্ষণ পর সে আয়নের কাছে গিয়ে বলল, ইরা ম্যাম ডাকছে, এখনই যেতে বলেছে। আয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তার ঠোঁটের কোণে হালকা এক অদৃশ্য হাসি। সে তো সারাদিন ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। দূর থেকে সে দেখেছে ইরা কিভাবে বারবার তাকে খুঁজছে, কিভাবে অস্থির হয়ে উঠছে। সে জানতে চেয়েছিল তাকে না দেখে ইরা ঠিক কেমন থাকে, আর আজ সেই উত্তর পেয়ে গেছে। ধীরে ধীরে পা বাড়ালো সে। ইরার কেবিনের সামনে এসে থামলো, তারপর দরজায় নক করে ভেতরে ঢুকলো। ডাকছিলেন ম্যাডাম? তার গলা শান্ত, যেন কিছুই হয়নি। কিন্তু ইরা, সে আর এক সেকেন্ডও অপেক্ষা করলো না। দ্রুত উঠে গিয়ে দরজাটা ভেতর থেকে লক করে দিল। ঠক করে লকের শব্দটা রুমে প্রতিধ্বনিত হলো। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখে আগুন, মুখে রাগ, আর ভেতরে জমে থাকা অস্থিরতা। সে ধীরে ধীরে আয়নের দিকে এগিয়ে আসতে লাগলো। এক পা, দু পা, দুজনের মাঝে দূরত্ব আবার কমতে লাগলো। আজ কোনো দূরত্ব নেই, আজ কথা হবে, সবকিছুর হিসাব হবে। রুমের দরজা লক হওয়ার শব্দটা যেন পুরো পরিবেশটাই বদলে দিল। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু সেই নীরবতার ভেতর তীব্র উত্তেজনা জমে উঠছে। ইরা ধীরে ধীরে আয়নের একদম সামনে এসে দাঁড়ালো, এতটাই কাছে যেন দুজনের নিঃশ্বাস একে অপরকে ছুঁয়ে যাচ্ছে। তার চোখে রাগ, অভিমান আর অদ্ভুত এক টান। আমাকে ইগনোর করছো? কথাটা খুব নিচু গলায়, কিন্তু তাতে জমে থাকা অস্থিরতা স্পষ্ট। আইন ঠোঁটের কোণে হালকা একটা বাঁকা হাসি ফুটিয়ে তাকালো তার দিকে। ইগনোর কেন করব? আপনি তো আমার বস, তার সাথে যতটা দূরত্ব রাখা দরকার রাখছি। কথাগুলো যেন ইরার ভেতরে আগুন ধরিয়ে দিল। সে এক মুহূর্ত দেরি করলো না। হঠাৎ করেই এগিয়ে এসে আয়নের গলা জড়িয়ে ধরল। তার বুকের সাথে নিজেকে ঠেকিয়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমি তোমার বস না, আমি তোমার বউ হতে চাই। রুমের ভেতর আবারও নিস্তব্ধতা নেমে এলো। আয়ান কয়েক সেকেন্ড চুপ করে রইল, তার চোখে সেই অদ্ভুত দ্বিধা। তারপর ধীরে গলায় বলল, এসব আপনার মোহ। কথাটা বলা মাত্রই ইরার চোখে রাগ জ্বলে উঠল। সে আর কিছু না ভেবে হঠাৎ করে আয়নের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। হঠাৎ অপ্রস্তুত তীব্র এক মুহূর্ত। আয়ন একেবারে হতবাক হয়ে গেল। তার শরীর যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। সময়টা থেমে গেল। কয়েক সেকেন্ড পর ইরার ধীরে ধীরে সরে এলো। তার নিঃশ্বাস ভারী, চোখে আগুন আর ভালোবাসা একসাথে। সে সরাসরি আয়নের চোখের দিকে তাকিয়ে বলল, মোহ হলে দূরে থাকতাম, এত কাছে আসতাম না। রুমে আবার নীরবতা, কিন্তু এই নীরবতা আগের মতো না। এখানে এখন অনুভূতি আছে, দাবি আছে, আর একটা সম্পর্কের শুরু, যেটা আর থামানো যাবে না। রুমের ভেতরের বাতাসটা এখনো ভারী। কিছুক্ষণ আগে সেই মুহূর্তের রেশ এখনো কাটেনি। ইরা দাঁড়িয়ে আছে আয়নের একদম সামনে। চোখে দৃঢ়তা, বুকের ভেতর জোরে জোরে ধকধক করছে। আর আয়ন সে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার দিকে, যেন সবকিছু মেপে নিচ্ছে, ভাবছে পরের পদক্ষেপ। তারপর ধীরে, শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, আপনার ফ্যামিলিকে রাজি করতে হবে। কথাটা খুব সহজ শোনালেও এর ভেতরে লুকিয়ে আছে অনেক বড় বাস্তবতা। ইরা একটু দেরি করলো না। তার ঠোঁটে আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল। আমরা যা বলবো বাবা তাতেই রাজি হবে। তার কণ্ঠে সেই চেনা অহংকার, যেন সে অভ্যস্ত, তার ইচ্ছাই শেষ কথা। কিন্তু আয়ন মাথা হালকা নেড়ে তার দিকে তাকালো। তার চোখে এবার কঠিন বাস্তবতা। এটা কোনো সাধারণ বিষয় না যে বললে না রাজি হয়ে গেল। এটা আপনার সারা জীবনের ব্যাপার।
রুমটা আবার নিস্তব্ধ। ইরার মুখে সেই আত্মবিশ্বাস একটু থমকে গেল, কিন্তু আয়ান থামল না। সে চোখে চোখ রেখে বলল, কোনো বাবাই তার মেয়েকে একটা পিয়নের সাথে বিয়ে দিতে রাজি হবে না। কথাটা যেন সরাসরি গিয়ে লাগলো ইরার ভিতরে। তার চোখে এক মুহূর্তের জন্য স্তব্ধতা। বাস্তবতার এই কথাটা সে এড়িয়ে যেতে চাইলেও পুরোপুরি অস্বীকার করতে পারছে না, কিন্তু পরের মুহূর্তে তার চোখে আবার সেই জেদ ফিরে এলো। কারণ সে ইরা, সে যা চাই তা পাওয়ার জন্য লড়তে জানে। আর আয়ান, সে দাঁড়িয়ে আছে তার সামনে একটা সত্য লুকিয়ে রেখে, একটা পরীক্ষা নিয়ে। দেখতে চাচ্ছে এই ভালোবাসা কতটা দূরে যেতে পারে। কেবিনের ভেতর সেই উত্তপ্ত পরিবেশে ইরা একদম সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে এখন আর কোনো দ্বিধা নেই, শুধু দৃঢ়তা। তুমি ভেবো না আমি বাবাকে রাজি করাবো। তার কণ্ঠে এমন একটা জোর, যেন সে নিজের সিদ্ধান্তে এক চুলও নড়বে না। তুমি বিয়ের জন্য তৈরি হও। কথাটা বলে সে আয়নের চোখে চোখ রাখলো, একদম চ্যালেঞ্জের মতো। আয়ন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটে হালকা এক রহস্যময় হাসি ফুটে উঠল। আপনার ইচ্ছে? কথাটা বলে সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, আর কোনো কথা না বলে কেবিন থেকে বের হয়ে গেল, যেন সে সবকিছুই ইরার উপর ছেড়ে দিল। ডাইনিং টেবিলে সবাই বসে খাচ্ছে। বড় টেবিলের চারপাশে নরম আলো, সবকিছুই স্বাভাবিক, কিন্তু ইরার মনে আজ ঝড় চলছে। সে বারবার বাবার দিকে তাকাচ্ছে, কিছু বলবে, আবার থেমে যাচ্ছে। অবশেষে সাহস করে বলেই ফেল, বাবা আমি বিয়ে করতে চাই। কথাটা শুনে টেবিলের সবাই এক মুহূর্তের জন্য থেমে গেল। তার বাবা চামচটা রেখে তার দিকে তাকালেন। হঠাৎ তুমি প্রেম করো বলো নাই তো? প্রেম না, সরাসরি বিয়ে করতে চাই। তার কণ্ঠে কোনো লজ্জা নেই, বরং অদ্ভুত একটা আত্মবিশ্বাস। বাবা এবার একটু সিরিয়াস হয়ে গেলেন। কাকে? একটা ছোট প্রশ্ন, কিন্তু এর ভেতরে হাজারটা সম্ভাবনা। এরা এক মুহূর্তের জন্য থামলো না। সে সরাসরি বলে দিল, আমাদের অফিসের পিয়ন আয়ানকে। কথাটা বলা মাত্রই পুরো পরিবেশটা জমে গেল। তার বাবার মুখের রং বদলে গেল, চোখে বিস্ময়, তারপর সাথে সাথে রাগ। কি বললে তুমি? তার কণ্ঠ গর্জে উঠল। তিনি টেবিলে হাত চাপড়ে উঠে দাঁড়ালেন। একটা পিয়ন? তুমি আমার সাথে মজা করছো? তার রাগে পুরো ঘরটা কেঁপে উঠল। এই প্রস্তাবটা তার কাছে শুধু অস্বাভাবিক না, অগ্রহণযোগ্য। আর ইরা, সে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে এখনো সেই জেদ, যে জেদ এত সহজে ভাঙা না। এবার শুরু হবে একটা বড় ঝড়। ডাইনিং টেবিলের সেই মুহূর্তটা যেন এক ঝড়ের রূপ নিল। চারপাশে ভারী নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতর তীব্র উত্তেজনা জমে আছে। ইরার বাবা রাগে ফুঁসছেন, আর ঠিক তখনই ইরার মা ধীরে ধীরে কথা বললেন, তুই পাগল হয়ে গেছিস নাকি? আমাদের অবস্থানটা একবার দেখ, আমরা কোথায় আর সে কোথায়। কথাগুলো যেন সরাসরি গিয়ে লাগলো ইরার ভিতরে, কিন্তু আছে থামার জন্য দাঁড়ায়নি। সে সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ় গলায় বলল, আমি আয়নকে ভালোবেসে ফেলেছি। তার কণ্ঠে কোনো দ্বিধা নেই, শুধু সত্যি। ইরার বাবা সাথে সাথে গর্জে উঠলেন, ভুলে যাও, আমি তোমার জন্য আমার মান সম্মান নষ্ট করতে পারবো না। এই কথাটা যেন দেওয়ালের মতো সামনে এসে দাঁড়ালো, কিন্তু ইরা পিছিয়ে যাওয়ার মেয়ে না। তার চোখে জল চিকচিক করলো, গলায় দৃঢ়তা। পারবো না ভুলতে, আমার ওকেই চাই। জেদ করো না। এটা জেদ না, আমি ওকে ভালোবাসি। আমি কখনোই এই বিয়ে মেনে নেব না। তার কণ্ঠে চূড়ান্ত সিদ্ধান্ত। এই দরজা তার কাছে বন্ধ। ইরার চোখে এবার পানি চলে এলো, কিন্তু সেই পানির সাথে রাগ আর কষ্ট মিশে গেছে। সে হঠাৎ করে বলে উঠল, তাহলে আমি নিজেকে শেষ করে দিব। কথাটা শুনে ঘরটা যেন এক মুহূর্তে জমে গেল, কিন্তু ইরার বাবা, তিনি রাগের মাথায় বলে ফেলেন, যা খুশি করো, তবুও ওই ছেলেকে মানবো না। এই কথাটা যেন শেষ আঘাত। ইরা আর এক সেকেন্ডও দাঁড়ালো না। রাগে কষ্টে চোখ ভরা পানিতে দৌড়ে নিজের রুমে চলে গেল। ধরাম করে দরজাটা বন্ধ করে দিল ভেতর থেকে। ঘরের ভেতর আবার নিস্তব্ধতা, কিন্তু এই নীরবতা ভয়ঙ্কর। ইরার মা তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালেন এবং তার চোখে আতঙ্ক। এ কি করে করলে তুমি? তুমি জানো এরা কতটা জেদি? সত্যি যদি কোনো খারাপ কিছু করে ফেলে? তার কণ্ঠে ভয় স্পষ্ট, কারণ তিনি জানেন এই মেয়ে যা বলে তা করেও দেখাতে পারে।
আর এখন একটা ভুল সিদ্ধান্ত সবকিছু শেষ করে দিতে পারে। ডাইনিং রুমে সেই উত্তপ্ত পরিবেশ এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। ইরার রুমে দরজা বন্ধ আর ভেতর থেকে কোনো শব্দ আসছে না। ইরার মা আতঙ্কিত চোখে দাঁড়িয়ে আছেন, তার বুকের ভেতরটা কাঁপছে। তিনি ধীরে ধীরে ইরার বাবার দিকে তাকিয়ে বললেন, আমাদের তো কিছুর অভাব নেই, পিয়ন হলে কি সমস্যা? সব তো ইরার আর ওর জামাইয়ের, আমাদের কি যায় আসে? কথাগুলো খুব সহজ, কিন্তু এর ভেতরে একটা মায়ের অসহায়তা লুকিয়ে আছে। ইরার বাবা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তার মুখ শক্ত, চোখে এখনো সেই অহংকারের ছাপ। ধীরে ভারী গলায় বললেন, আমার একটা সম্মান আছে। কথাটা যেন তার অহংকারের প্রতিচ্ছবি, কিন্তু ইরার মা থামলেন না। তিনি এগিয়ে এসে কাপা গলায় বললেন, মেয়ের থেকে কি বড় সম্মান? এই কথাটা যেন সরাসরি গিয়ে লাগলো তার ভেতরে। তিনি চুপ হয়ে গেলেন। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না, শুধু নীরবতা। তারপর হঠাৎ করে তিনি দ্রুত ইরার রুমের দিকে হাঁটা দিলেন, দরজার সামনে গিয়ে জোরে নক করতে লাগলেন। হীরা, দরজা খোল মা। হীরা, শুনতে পাচ্ছিস? দরজা খোল। তার কণ্ঠে এখন আর রাগ নেই, শুধু ভয়, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না। তিনি আরো জোরে দরজা চাপড়াতে লাগলেন। হীরা, প্লিজ মা, দরজা খোল। তার কণ্ঠ ভেঙে আসছে, মুহূর্তগুলো যেন ভয়ঙ্কর হয়ে উঠছে। অবশেষে তিনি চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ফেললেন, তুমি যা চাও তাই হবে। আয়ানের সাথেই তোমার বিয়ে দিব। কথাটা যেন পুরো বাড়িতে প্রতিধ্বনিত হলো। কয়েক সেকেন্ডের নীরবতার ভেতর থেকে ধীরে ধীরে দরজা লক খোলা শব্দ এলো। দরজাটা আস্তে করে খুলল। সামনে দাঁড়িয়ে ইরা, তার চোখ লাল, ঠোঁটে হালকা এক অদ্ভুত হাসি, যেন সে জানতো শেষ পর্যন্ত তার জেদই জিতবে। সময় যেন এক লাফে অনেকটা এগিয়ে গেল। কেটে গেছে আরো 15 দিন। আজ সেই দিন। ইরার বিয়ে। পুরো বাড়ি সাজানো হয়েছে আলোয় আলোয়, গেট থেকে শুরু করে ভিতর পর্যন্ত ফুলের সাজ, আলোকসজ্জা আর চারপাশের উৎসবের আমেজ। সবাই ব্যস্ত, আত্মীয় স্বজন, অতিথি, সবাই একটাই কথা বলছে, ইরার বিয়ে। কিন্তু কার সাথে? একজন সাধারণ পিয়নের সাথে। এই কথাটাই সবার মনে ফিসফিস হয়ে ঘুরছে। কেউ অবাক, কেউ অবিশ্বাসে মাথা নাড়ছে। এদিকে রুমের ভেতর আয়নার সামনে বসে আছে ইরা, লাল বেনারসি গহনায় মোড়া, একদম নিখুঁত বধূ। তার চোখে আজ এক অদ্ভুত এক প্রশান্তি, আর ঠোঁটে হালকা হাসি, যেন সে জানে আজ সে তার ভালোবাসাকে নিজের করে পাবে। ঠিক তখনই বাড়ির বাইরে হঠাৎ করে কয়েকটা দামি গাড়ি এসে থামলো, একটার পর একটা। গেটের সামনে হালকা একটা হইচই পড়ে গেল। সবাই তাকিয়ে দেখছে কে এলো। গাড়ির দরজা খুলো। প্রথমে নামলো আয়ান, কিন্তু আজ সে সেই আগের পিয়ন না। দামি স্যুট, পরিপাটি লোক, চোখে সেই আত্মবিশ্বাস। সবে এক মুহূর্তে থমকে গেল। তারপর আরেকটা গাড়ি থেকে নামলেন শহরের টপ কোটিপতি আজমল চৌধুরী। পুরো পরিবেশ একদম নিস্তব্ধ হয়ে গেল। সবার চোখে বিস্ময়। ইরার বাবা দ্রুত এগিয়ে এলেন, তার মুখে অবাক ভাব। আজমল সাহেব, আপনি এখানে? আজমল চৌধুরী হালকা হেসে তার দিকে তাকালেন, তার গলায় গম্ভীর অথচ আত্মবিশ্বাসী সুর। ছেলের বিয়েতে না এসে থাকে কিভাবে? কথাটা শুনে চারপাশে গুঞ্জন শুরু হয়ে গেল। সবাই একে অন্যের দিকে তাকাচ্ছে, কেউ যেন বিশ্বাসই করতে পারছে না। ইরার বাবা হতবাক হয়ে বললেন, ছেলের বিয়ে? আজমল চৌধুরী এবার সোজা আয়নের দিকে তাকিয়ে বললেন, আয়ান আমার ছেলে। এক মুহূর্তে সবকিছু যেন থেমে গেল। সবাই স্তব্ধ। যে ছেলেকে সবাই পিয়ন ভেবেছে, সে একজন কোটিপতি ছেলে না, তার থেকেও বেশি কিছু। আর আজ সব সত্যি সামনে চলে এলো। সারা বাড়িতে যেন এক মুহূর্তে ঝড় বয়ে গেল। চারপাশে হইচই, কেউ অবাক, কেউ হতবাক, কেউ আবার বিশ্বাসই করতে পারছে না যে ছেলেকে সবাই এতদিন সাধারণ পিয়ন ভেবেছে, সে আসলে শহরের টপ কোটিপতির ছেলে। গুঞ্জন ছড়িয়ে পড়ল পুরো বাড়িতে। কেউ বলছে এটা কি সত্যি, কেউ বলছে তাহলে এতদিন সে নাটক করেছিল কেন। এসব কথাই ধীরে ধীরে পৌঁছে গেল ইরার কানে। সে বধূ সেজে বসে আছে, কিন্তু তার চোখে এখন এক অদ্ভুত বিস্ময়। আয়ন টপ কোটিপতি। তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল, যেন সে বুঝতে পারছে এই মানুষটা কখনই সাধারণ ছিল না। সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হলো। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো, আর তারপর এরা বিদায় নিয়ে চলে এলো আয়নের বাড়িতে। নতুন পরিবেশ, নতুন জীবন। রাত। বাসর ঘরটা ফুল দিয়ে সাজানো, নরম আলোয় ভরে আছে পুরো রুম। এরা চুপচাপ বসে আছে, তার পরনে
তার মনে হাজারটা প্রশ্ন ঘুরছে। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো আয়ান। দুজনের চোখে চোখ পড়তেই মুহূর্তটা থেমে গেল। এরা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে রাগ, অভিমান আর কৌতূহল একসাথে। এত নাটক কেন করছো এতদিন? তার কণ্ঠে অভিযোগ। আয়ন ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো, একদম সামনে এসে থামলো। তারপর খুব শান্ত গলায় বলল, আপনাকে পাওয়ার জন্য। কথাটা এতটাই সরল, কিন্তু এর ভিতরে ছিল গভীর ভালোবাসা। সে ধীরে ধীরে ইরাকে নিজের কাছে টেনে নিল। ইরা কিছুক্ষণ চুপ করে রইল। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সব রাগ যেন ধীরে ধীরে গলে যেতে লাগলো। তাদের মাঝের দূরত্বটা যেন একদম মিলিয়ে গেল। একটা নতুন সম্পর্ক, একটা নতুন শুরুর ভালোবাসা, অভিমান আর রহস্য মিশে দুজনের ঠোঁটে দুজন মত্ত হয়ে হারিয়ে গেল অন্য জগতে। মাঝরাত, ঘরের আলো নরম, চারপাশে নিস্তব্ধতা। ইরা গভীর ঘুমে শান্ত মুখে ঘুমিয়ে আছে, আর তার পাশে শুয়ে আছে আয়ান। হঠাৎ তার ফোনটা কাঁপতে শুরু করলো। সে ধীরে ফোনটা হাতে নিয়ে রিসিভ করলো। ওপাশ থেকে নিচু গলায়, বস, একটা অপারেশন আছে, আপনাকে লাগবে। আয়নের চোখের দৃষ্টি মুহূর্তেই বদলে গেল। শান্ত মানুষটা যেন আবার অন্য এক রূপ নিল। আয়ন নিচু গলায় বলল, সব তৈরি করো, আমি আসছি। কলটা কেটে দিয়ে সে ধীরে ধীরে ইরার দিকে তাকালো। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তারপর খুব যত্ন করে তাকে সরিয়ে দিল, যেন তার ঘুম না ভাঙে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো, দরজার দিকে হাঁটতে লাগলো। একটা দৃষ্টি, একটা গোপন জীবন, আরেকটা অন্ধকার জগৎ যেখানে সে রাজত্ব করে। কেউ কখনো জানেনি আর জানবেও না তার লুকানো জীবনের কথা।